ফাগুন ছোঁয়া। পর্ব 10। লেখিকা সারা মেহেক। হঠাৎ আদৃশকে দেখার তীব্র ইচ্ছা চেপে বসল মিমের মনে, তবে ছবিতে নয়, বাস্তবে। কিন্তু এই ইচ্ছে আদৃশের নিকট বলার সাহস তার হল না। মূলত আদৃশের সামনে নিজের একটা ভাব বজায় রাখতে সেই ইচ্ছে বিসর্জন দিতেও রাজি মিম। যদিও তার মনটা এই কারণে বেশ অস্থির হয়ে উঠল। শেষমেশ নিজের সাথে লড়াইয়ে পরাজিত হয়ে আদৃশকে কল দিল মিম। আদৃশ প্রায় সাথে সাথেই কল রিসিভ করল। তোমাকেই কল দিতে চাইছিলাম, মিমও বলল। আমিও অনেকক্ষণ যাবৎ ভাবছিলাম কল দিব আপনাকে। বাহ, এই না হলে কাপল থিংস। মিম খানিক হাসল। বলল, খাওয়া দাওয়া শেষ আপনার? এখনো না। কখন খাবেন? আর কোথায় এখন? মেসে? না, তোমার হোস্টেলের সামনে। আদৃশের সাথে কথা বলতে বলতে পানি খাচ্ছিল মিম। আকস্মাৎ আদৃশের এহেন কথায় বিষম খেল সে। বার কয়েক কাশি দিয়ে গলা পরিষ্কার করল। অতঃপর কণ্ঠে আকাশসম বিস্ময় নিয়ে বলল, এই রাত 12টায় আমার হোস্টেলের সামনে আপনি? মিমের কাজকারবারে আদৃশ যেন হেসেই কুল পেল না। ওপাশে ঠোঁট টিপে হেসে বলল, জি হ্যাঁ, মিসেস। মিমের এখনো বিশ্বাস হচ্ছে না। তাই তো অবিশ্বাস্য কণ্ঠে বলল, সিরিয়াসলি বলছেন? মজা করছেন না তো? আদৃশ এবার গম্ভীর হওয়ার ভান করে বলল, জি ম্যাডাম, সিরিয়াসলি বলছি। এখন হোস্টেলের সামনে এসেছেন কেন? আপনার সাথে তো দেখা করাও সম্ভব না। সম্ভব সম্ভব। ইচ্ছে থাকলে সবই সম্ভব। কি করে সম্ভব? এই রাতে দারোয়ান মামা কি দরজা খুলবে? দারোয়ান মামাকে দরজা খুলতে কে বলেছে? দরজা খোলা ছাড়াও তোমাকে দেখতে পাবো আমি। মিম এবার ধরেই নিল আদৃশ গম্ভীর একটা ভাব ধরে মজা নিচ্ছে তার সাথে। সেও এবার মজা নিতে শুরু করল। আচ্ছা, আপনার চোখের এত পাওয়ার। দরজা খোলা ছাড়াও আমাকে দেখতে পাবেন। তা কি করে শুনি? আদৃশ ঠোঁট টিপে বলল, কেন? আমার কথা বিশ্বাস হয় না? উহু, বিশ্বাসযোগ্য কিছু বলেননি আপনি। আহা, এত অবিশ্বাস কেন? এবার জলদি ব্যালকনিতে এসো তো। ব্যালকনিতে কেন? আসো তো আগে। মিম রুম ছেড়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তৎক্ষণাৎ আদৃশ বলল, এই যে, এবার তোমাকে দেখতে পারছি। দরজা খোলা ছাড়াই দেখতে পারছি তোমাকে। মিম বিস্মিত হল। তার দৃষ্টিজোড়া 5তলার ব্যালকনি পেরিয়ে সম্মুখের এলাকায় আদৃশকে খুঁজতে লাগল। কিন্তু আশপাশ খোঁজার পরও তার দৃষ্টি স্থির হল না। শেষমেশ আদৃশ বলল, চারপাশে না তাকিয়ে একদম তোমার বরাবর তাকাও। একজন জলজ্যান্ত মানুষকে দেখতে পারবে। হ্যাঁ, এবার আদৃশের দেখা পেল মিম। তার একদম বরাবর একটা রাস্তায় দাঁড়িয়ে আছে আদৃশ। ল্যাম্পপোস্টের আলোয় আদৃশের চেহারাখানা আজ স্পষ্ট দেখা যাচ্ছে। তার চেহারা দেখে মিমের মনটা যেন শীতল হল। শান্ত হলো তার ভেতরটা। অস্থিরতা কমল। অধর কোণে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। আদৃশ বলল, তোমার হাসি দেখার অধিকার কি নেই হুম? একটু ব্যালকনির লাইটটা অন করে দাও। মিম খানিক চমকিত হল। জিজ্ঞেস করল, জানলেন কি করে আমি হাসছি? আদৃশ এহেন প্রশ্নে মুচকি হেসে বলল, জেনেছি একভাবে। এবার তুমি লাইটটা জ্বালিয়ে দিয়ে আসো। আমাকে তো তুমি দেখতে পারছো, কিন্তু তোমাকে দেখতে পারছি না আমি। মিম আর কথা বাড়ালো না, রুমে গিয়ে ব্যালকনির লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলো। হলদে বাতির আলোয় খানিক অস্পষ্ট মুখখানা দেখতে পেল আদৃশ। এতেই যেন সে রাজ্যের সুখ খুঁজে পেল। এই মেয়েটাকে সরাসরি দেখার জন্যই রাত 12টায় এই রাস্তায় চলে এলো সে। প্রিয়জনকে চোখের দেখায় যে বড্ড শান্তি রয়েছে তা একমাত্র তীব্র অস্থিরতায় থাকা তৃষ্ণার্ত প্রেমিকই উপলব্ধি করতে পারবে। মিম জিজ্ঞেস করল, এত কষ্ট করে এই রাস্তায় আসলেন কেন? ফোনেও তো কথা বলা যেত। আদৃশ তখনও মিমকে দেখতে ব্যস্ত। তার তৃষ্ণা যেন মিটছে না। সে দেয়ালে হেলান দিয়ে নীরবে মিমকে দেখছে। যদিও অস্পষ্ট দেখা যাচ্ছে, তবুও এতেই যেন শান্তি রয়েছে। মিম তার নীরবতা উপলব্ধি করে জিজ্ঞেস করল, কি ব্যাপার? চুপ করে আছেন কেন? কিছু যে জিজ্ঞেস করলাম। আদৃশ তৎক্ষণাৎ ঠোঁটের আগায় আঙুল রেখে মিমকে থামালো। বলল, শশশ, কথা বলো না তো। একটু দেখতে দাও ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটিকে।
মিম হাসল। বলল, নিচ থেকে এই মেয়েটিকে কি আদৌ দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। যেটুকু দেখা যাচ্ছে তাতেই আমার মন জুড়াচ্ছে। মিম মৃদু হাসল। আদৃশের কথাগুলো তার ভীষণ ভালো লাগে। বিয়ের পর আদৃশের এই কথাগুলোই তাকে নতুন অনুভূতিতে ধাবিত করেছে। তার মনে আদৃশের জন্য জায়গা করে নিতে সাহায্য করেছে। সাথে আদৃশের ছোটখাটো পাগলামিগুলো তো আছেই। বেশ খানিক সময় দুজনার মাঝে নীরবতা বিরাজ করল। দুজন দুজনাকে মন ভরে দেখছে। মিম দেখছে অদূরে ল্যাম্পপোস্টের ছায়ায় দাঁড়িয়ে থাকা ছেলেটিকে। আদৃশ দেখছে ব্যালকনির হলদে আলোয় দাঁড়িয়ে থাকা তার মিশমিশকে। মাঝে মাঝে মেঘের আড়াল হতে চাঁদ এসে উকি দিচ্ছে হোস্টেলের ছাদের মাথায়। আদৃশ একবার দেখছে চাঁদকে, একবার দেখছে মিমকে। কি দারুণ এক অনুভূতি এ! হৃদয় শীতল করা দুটো প্রিয় জিনিসকে একসাথে দেখতে পারছে সে। খানিক সময় পর আদৃশ তৃপ্ত কণ্ঠে বলল, কতদিন পর সরাসরি তোমার মুখটা দেখছি মিশমিশ। রোজ দেখা হওয়ার পরও তোমায় পুরোপুরি দেখতে পারি না। এই বলে সে কয়েক সেকেন্ডের বিরতি নিল। পুনরায় বলল, মাঝে মাঝে মন চায় তোমায় একটা রুমে বসিয়ে রেখে সারাদিন দেখি। কি অদ্ভুত ইচ্ছে বলো তো। মিম খিলখিল করে হেসে উঠল। বলল, রোজ রোজ আমায় দেখলে আজকে আমায় দেখার এই তীব্র ইচ্ছাটা হতো না। হতো। আমার মনের অবস্থা তুমি বুঝবে না। প্রিয় মানুষটিকে রোজ দেখলেও দেখার স্বাদ মিটে না। সেখানে আমি এক তৃষ্ণার্ত পথিক। আমার এ তৃষ্ণা মেটার নয় মিশমিশ। একটা সত্যি কথা বলো তো, আমায় দেখার ইচ্ছা কি করে না তোমার? মিম নীরব রইল। এ প্রশ্নের মিথ্যে জবাব দেওয়ার ইচ্ছে তার নেই। কিন্তু সত্যটা বলার সাহসও নেই তার। সে আদৃশকে জবাব দিতে ব্যর্থ হল। এদিকে তার নির্বতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিয়ে আদৃশ বলল, জবাবটা পেয়ে গেলাম তাহলে। মিম ঈষৎ বিস্মিত হয়ে বলল, কিভাবে পেলেন? আমি তো কিছু বলিনি। আদৃশ হাসল। বলল, সেই প্রবাদটা কি জানো না, নির্বতাই সম্মতির লক্ষণ? হুম জানি। তাহলে? আচ্ছা, একটা প্রশ্নের জবাব দাও তো, প্রেমে পড়লে শক্তপোক্ত পরিপক্ক মেয়েও কি একদম অবুঝ তরলমতি হয়ে যায়? মিম ভ্রুজোড়া কুঞ্চিত করে জিজ্ঞেস করল, আপনি কি আমায় অবুঝ তরলমতি বললেন? আদৃশ ঠোঁট টিপে হেসে বলল, না না তা বলিনি। তবে আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গিয়েছি। আচ্ছা, আপনি এদিকে চিনলেন কি করে? না চিনার কি আছে এদিকে? হোস্টেলের পিছন সাইডের রাস্তা দিয়ে এখানে আসতে 10 মিনিটেরও কম সময় লাগে। ওহ, আচ্ছা, অনেকক্ষণ কথা হলো। আপনি এখন যান। বেশ দেরি হয়েছে। আপনারও ডিউটি আছে, আমারও ক্লাস আছে। গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন। উহু, এখনই না। আরেকটু থাকতে দাও। মিম এবার শক্ত কণ্ঠে বলল, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন। যান বলছি। আহ, এমন মিষ্টি শাসন শুনতেও ভালো লাগে। এটা মোটেও মিষ্টি শাসন ছিল না। এবার আর কথা না বাড়িয়ে মেসে যান। ফোন রাখছি আমি। বলেই মিম কল কেটে দিল। কিন্তু আদৃশ তবুও গেল না। বরং আরো 2 মিনিট অবধি দাঁড়িয়ে থেকে তারপর চলে গেল। সে চলে যেতেই মিম রুমে চলে এলো। তার মন চাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো কিছুক্ষণ আদৃশের সাথে আলাপ করতে। কিন্তু বেশ দেরি হয়ে যাওয়ায় সে ইচ্ছেকে মাটি চাপা দিল সে। আজ শুক্রবার। আদৃশ ও মিমের বিয়ের 2 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। আদৃশের এক বন্ধু গতকাল হঠাৎ তাদের গ্রামের বাড়িতে যাওয়ার দাওয়াত দিল তাদের দুজনকে। শুক্রবার হওয়ায় আদৃশ রাজিও হল। মূলত সে রাজি হয়েছিল মিমের সাথে একটা দিন ভালোমতো কাটানোর জন্য। বিয়ের পর হতে সে মিমের সাথে ঠিকভাবে সময়ও কাটাতে পারেনি। উপরন্তু সামনে মিমের পরীক্ষা আসছে। এর মধ্যে তার সাথে বেশি ঘোরাঘুরি, বেশি কথা বলা বন্ধ করতে হবে। তাই তো এই সুযোগকে কাজে লাগিয়ে আদৃশ কিছু সময় কাটিয়ে নিতে চাইছে। দুজনের বাসা হতে অনুমতি পেয়ে তবেই আজ সকাল 8টার দিকে রওনা হলো তারা। যাত্রাপথে আদৃশ ও মিমের সঙ্গ দিল আদৃশের বন্ধু নোমান ও তার স্ত্রী তিথি। তাদের 4 জনের গন্তব্য ধর্মপুর। ঘণ্টাখানেকের মাঝে তারা ধর্মপুর এসে পৌঁছালো। গ্রামের মাঝে সবুজে সবুজারণ্য পরিবেশ দেখে মিমের মনটা ভীষণ ভালো হয়ে উঠল। বাস হতে নেমে ভ্যানে উঠে আরো 10 মিনিট পর তারা সকলে নোমানের গ্রামের বাড়িতে পৌঁছালো।
সেখানে পৌঁছেই নোমানের মা আদৃশ ও মিমের অতিথিপরায়ণে ব্যস্ত হয়ে উঠলেন। তাদের হাতমুখ ধুতে বলে নিজে সকালের খাবারদাবারের ব্যবস্থা করলেন। সাথে নোমানের স্ত্রী তিথিও সাহায্য করল তাকে। সকালের খাওয়াদাওয়া শেষে নোমানের রুমে কিছু সময় বিশ্রাম নিল আদৃশ ও মিম। এরপর নোমান আদৃশকে নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের বাজারের উদ্দেশ্যে। দুপুরের খাবারটা তারা টাটকা টাটকা সবজি ও মাছ দিয়ে করবে। আদৃশ ও নোমান বেরিয়ে গেলে তিথি মিমকে নিয়ে তাদের বাড়ির আশপাশ ঘুরে দেখালো। মাঝে মিম ও তিথি মিলে নোমানের মাকে সেদ্ধ হলুদ রোদে মেলে দিতে সাহায্য করল। ঘণ্টাখানেকের মাঝে আদৃশ ও নোমান বাজার হতে ফিরে এলো। বাজার হিসেবে তারা শুধু সবজি আনল। বাজারের মাছ পছন্দ হয়নি বলে নোমান আদৃশকে তাদের পুকুরের মাছ ধরার প্রস্তাব দিল। গ্রামে এসে এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইল না আদৃশ। ফলে সাথে সাথেই রাজি হলো সে। বাড়িতে এসে একটা গেঞ্জি ও ট্রাউজার পরে বড়শি নিয়ে বাড়ির পিছন দিকে গেল আদৃশ ও নোমান। বড়শি দিয়ে প্রায় ঘন্টা দেড়েক লাগিয়ে মাছ ধরল তারা। সব দিয়ে বড় মাঝারি মিলিয়ে প্রায় 7-8টা সিলভার ও মিনার কার্প মাছ ধরল দুজনে। অতঃপর এই মাছ বাড়িতে আনা হলো। নোমানের মা সিদ্ধান্ত নিল এই মাছ এক জায়গায় কড়া করে ভাজবেন, আরেক জায়গায় ঝিঙা দিয়ে ঝোল করা হবে। তিথি ও মিম রুমে বসে গল্প করছিল। হঠাৎ তিথির জোড়াজুড়ি করে মিমকে সুতির নতুন একটা শাড়ি পরালো। নোমান বলেছিল মিমকে যেন শাড়ি পরিয়ে পুকুরের ধারে নিয়ে যাওয়া হয়। মিমকে এই শাড়ি পরানোর উদ্দেশ্য হলো পুকুর পাড়ে সে ও আদৃশ মিলে যেন একা কিছু সময় অতিবাহিত করতে পারে। মিম অবশ্য এই উদ্দেশ্য হতে অবগত ছিল না। তিথি মিমকে শাড়ি পরিয়ে দিয়ে পুকুর পাড়ে দাঁড় করিয়ে বলল, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বলেই মিমকে রেখে তিথি বাড়ির ভেতরে চলে গেল। তিথি চলে যেতেই মিম পুকুরের চারপাশ একবার ভালো করে দেখে নিল। চারপাশে বেশ ঝোপঝাড়ের মতো জঙ্গল। আশেপাশে মানুষ একেবারেই নেই। একটা বাঁশ ঝাড়ের ওপার দিয়ে ক্ষেতের মধ্যে আসা যাওয়া করছে কিছু কৃষক। যদিও তা পুকুর পার হতে সহজে দেখা যাচ্ছে না। এদিকে মানুষজনের দেখা না পেয়ে মিম মাথা হতে ঘোমটা ফেলে দিল। সাথে সাথে এক ঝোঁক শীতল হাওয়া তার শরীরে বাড়ি খেল। পরম তৃপ্তিতে দৃষ্টিজোর বুজে ফেলল সে। পুকুর ঘাটের সাথে লাগোয়া নারিকেল গাছের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে মিম। তার পরনে সুতির একটা শাড়ি। আশেপাশে নিরিবিলি পরিবেশ হওয়ায় ও মানুষজন না থাকায় সে চুলের খোপা খুলে দিয়েছে। কোমর ছাপিয়ে তার খোপার কেশযুগল হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। তীব্র কাঠফাটা রোদেও চারপাশে গা শীতল করা হাওয়া বইছে, ফলে গরমে ঘামছে না সে। এমন শান্ত নিরিবিলি পরিবেশে হঠাৎ আদৃশ পিছন হতে এসে জিজ্ঞেস করল, সাঁতার পারো? মিম চমকে উঠল তৎক্ষণাৎ। তবে দ্রুতই নিজেকে ধাতস্থ করে সম্মুখের দিকে চেয়েই বলল, পারি না। আপনি পারেন? আদৃশ মিমের প্রশ্নের জবাব দিল না, বরং মিমের দু বাহু চেপে ধরে বলল, যদি এখন ধাক্কা দেই, পারবে ঘাটে ফিরে আসতে? বলেই সে মিমের দু বাহু ধরে ধাক্কা দিল। পর্ব 11। মিমের প্রাণপাখি যেন এই মাত্রই খাঁচা হতে বেরিয়ে যাচ্ছিল। বুকটা তার ধক করে উঠল। আতঙ্কে নয়নযুগল বড় হল। এই বুঝি আদৃশ তাকে পুকুরে ধাক্কা দিল। কিন্তু আদৃশ তার বাহু ধরে রাখায় সে পড়েনি। আদতে আদৃশ তাকে ভয় দেখানোর জন্য কাজটি করল। ওদিকে আদৃশ ঢের টের পেল যে মিম বেশ ভয় পেয়েছে। এই নিয়ে সে খানিক হাসলও বটে। এতে মিমের ভীষণ রাগ হল। সে আদৃশের নিকট হতে বাহু ছাড়িয়ে নিয়ে তার দিকে ঘুরে তাকাল। ক্রোধান্বিত চাহনিতে রাগত স্বরে বলল, যদি এখনই পড়ে যেতাম তাহলে। মিমের এই রাগত মুখশ্রী আদৃশের নিকট বিরাট এক হাসির উৎস হল যেন। সে ঠোঁট টিপে খানিক হেসে নিল। তার এই হাসি দেখে মিম ভ্রুজোড়া কুঞ্চিত করে অভিমানী চাহনিতে চাইল। তার রুষ্ট কণ্ঠ মুহূর্তেই অভিমানী হয়ে উঠল। বলল, আপনি ভীষণ খারাপ। আদৃশ মিমের এরূপ অভিমানী দৃষ্টিতে মুচকি হাসল। তার দুষ্টুমি কমে স্থির দৃষ্টিজোড়া মিমের উপর নিবন্ধ হল। মিমকে নিষ্পলক দেখল সে। তার এরূপ দৃষ্টিতে মিম ক্ষণিকের জন্য থমকে গেল, মুহূর্তেই দৃষ্টিজোড়া নত করল। তার গাল দুটো লজ্জায় রক্তিমাভাব ধারণ করল। মৃদুমন্দ হাওয়ায় মিমের চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। কিছু কিছু চুল তার মুখের সামনে উড়াউড়ি করছে। আদৃশ চুলগুলো আলতো হাতে সরিয়ে মিমের কানের পিছনে দিল। বিমুগ্ধ কণ্ঠে বলল,
খোলা চুল আর শাড়িতে তোমাকে ভীষণ মানিয়েছে মিশমিশ। আদৃশের সামান্য প্রশংসায় মিম লজ্জায় যেন আরও লাল হয়ে উঠল। তার মন চাইছে এখনই এ জায়গা হতে ছুটে পালিয়ে যেতে। ইস, এই সামান্য প্রশংসায় এ অবস্থা তার। আদৃশ পুনরায় বলল, শোনো, একটা আবদার করব। রাখবে তো? মিম এবার দৃষ্টি তুলে চাইল। মৃদু স্বরে জিজ্ঞেস করল, কি আবদার? আদৃশ মিমের কানের পিছে পুনরায় চুল গুজে দিতে দিতে বলল, রোজকার ক্লান্তিকর ডিউটি শেষে বাসায় এসে তোমাকে কি শাড়ি পরা অবস্থায় দেখতে চাওয়া ভুল আবদার হয়ে যাবে? মিম মুচকি হেসে বলল, যদি বলি হ্যাঁ। আদৃশ ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। বলল, তাহলে ভীষণ কষ্ট পাব। তখন আমার কিছু হয়ে গেলে সব দায়ভার তোমার। সামান্য কষ্টেই কিছু না কিছু হয়ে যাবে আপনার। হ্যাঁ, হয়ে যেতে পারে। তোমাকে পাওয়ার পর থেকে ভীষণ ফুরবল হয়ে গিয়েছি, বুঝলে? কারোর প্রতি এত দুর্বলতা ভালো না ডাক্তার সাহেব। পস্তাতে হতে পারে। আদৃশ প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে হাসিমাখা মুখে বলল, সারা জীবনের জন্য এই একজনের প্রতি দুর্বলতায় যদি পস্তাতে হয়, তাহলে আমি পস্তাতে রাজি আছি। আদৃশের কথা শুনে মিমের দৃষ্টি স্থির হয়ে এলো। অকস্মাৎই সে ভীষণ আবেগী হয়ে পড়ল। আচ্ছা, এসব কি স্বপ্ন? নাকি প্রতিটি ঘটনা সত্য? প্রতিটি কথা সত্য? সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কি সত্য? আসলেই কি সে এতটা ভাগ্যবতী? নাকি এসবই দুদিনের আবেগী মন লাগানো ব্যাপার? সে লক্ষ্য করল তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। এ কি? সে কান্না করছে। কি লজ্জার ব্যাপার! হঠাৎ মিমের চোখে জল দেখে আদৃশ খানিক ভয় পেল। আশ্চর্য, সে ভুলে কোনো খারাপ কথা বলে ফেলল নাকি? সে আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার মিশমিশ? কান্না করছো কেন? মিম দ্রুত চোখের কোণ হতে জল মুছে নিল, সাথে সাথে কথা অন্যদিকে ঘুরিয়ে নিতে বলল, আপনি বলে পুকুরে নামবেন? আদৃশ মিমের প্রশ্নের জবাব দিল না। বরঞ্চ সে নিজের প্রশ্নে অটল রইল। জিজ্ঞেস করল, আগে আমার প্রশ্নের জবাব দাও। কান্না করছিলে কেন? কারণটা আপাতত বলবো না আপনাকে। পরে কোনো এক সময় বলবো। এখন এই নিয়ে আর কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ। আদৃশ আর কথা বাড়ালো না এই নিয়ে। মিমকে জিজ্ঞেস করল, তুমি পুকুরে নামবে? মিম তৎক্ষণাৎ জবাব দিল, উহু উহু, আমি সাঁতার পারি না। পুকুরে নেমে কি করব? আদৃশ চোখ টিপে বলল, তুমি যদি চাও, আমি সাঁতার শিখিয়ে দিতে পারি। এটাতে কিন্তু আমি বেশ পারদর্শী। মিম কয়েক কদম পিছিয়ে এসে চাপা হেসে বলল, এত উপকার করতে হবে না ডাক্তার সাহেব। আমি এভাবেই ঠিক আছি। আদৃশ আর জোর করল না। ঘাটে না গিয়ে মিমের পাশ থেকেই পুকুরে ঝাঁপ দিল। ফলস্বরূপ পানির ছিটেফোঁটা এসে পড়ল মিমের শরীরে। পিছিয়ে গেল কয়েক কদম। কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে সে ঘাটের কাছে এলো। এ পুকুরের ঘাট বাঁশের মাচার মতো তৈরি করা। মিম গিয়ে পা পানিতে ডুবিয়ে ঘাটের উপর বসল। ওদিকে আদৃশ সাঁতার কাটছে। আর সে পানিতে পা ডুবিয়ে চারপাশের স্নিগ্ধ প্রকৃতি পর্যবেক্ষণ করছে। আদৃশ সাঁতার কেটে ঠিক মিমের সোজাসুজি এসে দাঁড়ালো। কিন্তু মিম খেয়াল করল না তাকে। সে প্রকৃতি দেখায় এতটাই মত্ত হয়ে গিয়েছিল যে সামনে একটি মানুষ তাকে অবিরাম পর্যবেক্ষণ করছে তা টের পেল না সে। আদৃশ মিমের বেখেয়ালিপনা দেখে হাসল। মনে মনে বলল, মেয়েটা কি অদ্ভুত। একজন যে তাকে এভাবে নিষ্পলক দেখছে সে টেরই পাচ্ছে না। তবে এভাবে তার অজান্তে তাকে দেখার মাঝে ভীষণ তৃপ্তি আছে। বলেই আদৃশ এক মুঠো ভরে পানি নিয়ে মিমের দিকে ছিটিয়ে দিল। আকস্মাৎ পানির স্পর্শে চমকে উঠল সে। তৎক্ষণাৎ সম্মুখে তাকালো। দেখল আদৃশ এগিয়ে আসছে তার দিকে। ঘাটের কাছে পানি তুলনামূলক কম থাকায় আদৃশের বুকের নিচ পর্যন্ত ডুবে আছে পানিতে। সে আদৃশকে দেখে চোখমুখ কুঁচকিয়ে বলল, আমার গায়ে পানি ছিটালেন কেন? আদৃশ কোনো জবাব দিল না। মিমের একদম কাছে এসে আকস্মাৎ মিমের কোমর ধরে তাকে পানিতে নামিয়ে দিল। চোখের পলকে এমন ঘটনা ঘটে যাবে তা কল্পনাও করেনি মিম। তার চোখে মুখে এখনো অগাধ বিস্ময়। এদিকে তাকে না বলে পানিতে নামানো হয়েছে বলে প্রথমে সে ভারসাম্য রাখতে পারল না। ফলস্বরূপ পানিতে নামার সাথে সাথেই আদৃশের গায়ে ঢলে পড়ল সে। নিচে মাটি থাকায় আদৃশ পায়ের নখ দিয়ে তৎক্ষণাৎ মাটি আঁকড়ে ধরল।
কয়েক সেকেন্ডের মাঝেই মিম নিজেকে ধাতস্থ করে নিল। আদৃশের উপর অকপট রাগ দেখিয়ে বলল, বললাম পানিতে নামবো না, তারপরও আমাকে নামালেন কেন? আদৃশ দুষ্টু হাসি দিয়ে বলল, একা ভালো লাগছিল না, তাই তোমাকে নামালাম। এখানে ভালো না লাগার কি আছে শুনি? আপনি নিজের মতো সাঁতার কাটছেন। কাটুন। শুধু শুধু আমাকে নামালেন। আমি তো সাঁতার পারি না। তোমাকে কে সাঁতার পারতে বলেছে? আমার সাথে এখানেই দাঁড়িয়ে থাকো। এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? শুধু শুধু এভাবে দাঁড়িয়ে থাকবো কেন? আচ্ছা, দাঁড়িয়ে থাকতে সমস্যা? তাহলে রোমাঞ্চ করো। রোমান্টিক একটা সিচুয়েশনও আছে। আমার মুডটাও রোমান্টিক আছে। বলেই আদৃশ চোখ টিপল। এদিকে মিম লজ্জায় বাঁচে না। ভীষণ লজ্জায় আদৃশের মুখ চেপে ধরল সে। লাজুক হাসি দিয়ে বলল, বাড়ির ভেতরে মানুষ আছে। আপনার এসব কথা কারোর কানে গেলে কি ভাববে বলুন তো? কি ভাববে? হাজবেন্ড ওয়াইফ রোমান্স করছে, এটাই ভাববে। ইস, আপনি বড্ড নির্লজ্জ তো। কিছু কিছু কথা আপনার মুখে একেবারেই আটকায় না। কি করব বলো? বউ যেখানে এপ্রোচ করে না সেখানে আমাকে তো এগিয়েই আসতে হবে, তাই না? না হলে ফিউচার জেনারেশন এগুবে কি করে? মিম যেন লজ্জায় পুরো পানিতে মিশে গেল। লজ্জায় সে দু হাত দিয়ে আদৃশের মুখখানা ঢেকে বলল, কথাবার্তা একটু লাগাম দিন ডাক্তার সাহেব। মেয়ে মানুষদের এত লজ্জা দিতে নেই। তারা লজ্জা পেলে আর সামনের মানুষের চোখে চোখ রাখতে পারে না। আদৃশ মিমের কোমর ধরিয়েই দাঁড়িয়েছিল। এবার সে এক হাতে কোমর ধরে মিমকে নিজের দিকে টেনে এনে অপর হাত দিয়ে নিজের মুখ হতে মিমের হাত সরিয়ে বলল, মেয়েদের ওমন লজ্জায় রাঙা নত দৃষ্টি দেখতেও ভালো লাগে বুঝলে মিশমিশ। ওই দৃষ্টি দেখলেও পুরুষেরা প্রেমে পড়ে। তাহলে দোষ কি এতে? মিম আর কথা বাড়ালো না। সে এলেমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকালো। আদৃশ জিজ্ঞেস করল, আমার ডাক্তার বউটা কি একটু রোমান্টিক হতে পারে না? মিম অন্যদিকে তাকিয়ে জবাব দিল, আমি এতটা নির্লজ্জ নই আপনার মতো। মাঝে মাঝে একটু নির্লজ্জ হলেও তো পারো মিশমিশ। ইস, শখ কত! আপনিই থাকুন এমন। আমি ভদ্রই ঠিক আছি। আহা, হাজবেন্ডের সামনে এত ভদ্রতা দেখিয়ে কি হবে শুনি? কি হবে তা জানি না, কিন্তু আমি আপনার মতো হতে পারবো না। আপনি এই এক পিসি আছেন। আদৃশ হেসে উঠল মিমের কথায়। সাথে মিমও ঠোঁট টিপে হাসল। পর্ব 12। বিকেলের দিকে আদৃশ, মিম, তিথি ও নোমান ঘুরতে বের হলো। আশেপাশের এলাকায় ঘোরার পর তারা নোমানদের জমি ঘুরল। বিস্তৃত এলাকায় নিয়ে নোমানদের জমি। মূলত এ জমি তার দাদার আমল হতে আছে। এ জমির ফসল বেচেই মাসিক আয় করেন নোমানের বাবা। নোমান তাদের জমিগুলো ঘুরিয়ে দেখালো তাদের। সর্বশেষ জমিতে এসে নোমান আড়াল করে আদৃশকে বলল, তুই আর ভাবি এখানে কিছু সময় কাটা। আমি আর তিথি বাড়িতে চলে যাই। আদৃশ বেশ খুশি হয়েছিল। কিন্তু পরক্ষণেই শেষ বিকেলের কড়া রোদে কোথায় সময় কাটাবে তা চিন্তা করেই মুখটা কালো হয়ে এলো। সে বিরক্তিমাখা ভাব নিয়ে বলল, এখানে কোথায় সময় কাটাবো বল? মাঠের মধ্যে বসে থাকবো নাকি? বসে থাকাও যেত যদি ওমন জায়গা থাকতো, কিন্তু এখানে তো জায়গাই নেই। আরে ব্যাটা, তুই দেখি চোখ থাকতেও কানা। তোর বাম দিকেই তো বিশাল পাকুর গাছ আছে। ওদিকে একবার তাকিয়ে দেখ, গাছের নিচে কত জায়গা আর ছায়া। নোমানের কথায় আদৃশ সামান্য ঘাড় ঘুরিয়ে তার বাম দিকে চাইল। চোখে পড়ল বিশাল এক পাকুর গাছ, যার ডালাপালা চারপাশে ছড়িয়ে একটা তাঁবুর মতো ছায়াতল গড়ে রেখেছে। সে খুশি হলো এ দেখে। বিস্তৃত হেসে নোমানকে বলল, থ্যাঙ্কস দোস্ত। নোমান বাঁকা হেসে আদৃশের পেটে আলতো গাঁটটা মেরে বলল, থ্যাঙ্কসে কোনো কাজ হবে না, বর্ষর একটা ট্রিট চাই। ওকে ডান। তুই যেদিন ফ্রি থাকবি, আমাকে জানাবি। সেদিনকার লাঞ্চ আমার পক্ষ থেকে থাকবে। ওকে। এবার আমি তিথিকে নিয়ে বাড়ি চলে যাই। তুই ভাবির সাথে গিয়ে বসো। আর এখান থেকে তো বাড়ির রাস্তা চিনবি নাকি? হ্যাঁ, চিনব। এই আইল ধরে সোজা গিয়ে তারপর ডানদিকের আইল ধরব, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি যাই তাহলে। বলেই নোমান মিমের সামনে হতে তিথিকে নিয়ে সোজা হাঁটা ধরল। ততক্ষণে আদৃশ মিমের পাশে এসে দাঁড়ালো। মিম তাকে জিজ্ঞেস করল, এখন এখানে দাঁড়িয়ে কি করবেন?
আমি তিথি আপুর সাথে যেতে চাইলাম, কিন্তু আপু আমাকে থাকতে বলল। ভাবি তোমাকে থাকতে বলেছে যেন আমরা একা কিছু সময় কাটাতে পারি। এই রোদে কোথায় সময় কাটাবেন? মিমের প্রশ্নে আদৃশ তাকে ঘুরিয়ে পাকুর গাছটি দেখিয়ে বলল, ওই পাকুর গাছের তলায় সময় কাটাবো। চলো। বলেই আদৃশ মিমের আঙুলের মাঝে আঙুল ডুবালো। অতঃপর চিকন আইল ধরে পিছন হতে মিমের হাত ধরে সামনের দিকে এগুলো সে। পাকুর গাছের নিচে এসে সে মিমের হাত ছেড়ে মাটিতে ঘাসের উপর বসে পড়ল। মিমও তার পাশে বসে পড়ল। প্রকৃতি আজ ভীষণ প্রখর হলেও এই গাছের নিচের পরিবেশ বেশ শীতল। এদিকটায় ঝিরিঝিরি হাওয়া বইছে। সেই হাওয়ার তালে দুলছে জমির ধান গাছগুলো। সেই শব্দই মধুর এক তাল সৃষ্টি করছে। মিম ও আদৃশ দুজনেই চোখ বুজে সে শব্দ শুনছে, পরিবেশের এ দারুণ রূপ অনুভব করছে। কিছুক্ষণ পর মিম নিকাব খুলে দুহাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে বসে রইল। তার দৃষ্টি এতক্ষণ যাবৎ প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ হলেও এখন দৃষ্টি আটকে রইল তার একান্ত পুরুষটির দিকে। সে হাঁটুতে মাথা ঠেকিয়ে আদৃশকে নিষ্পলক দেখছে। তার অজান্তেই অধর কোণে মিষ্টি হাসির রেখা ফুটে উঠেছে। আদৃশকে মন ভরে দেখতে দেখতে সে আবারও নিজের সওয়াল জবাবের দুনিয়ায় ডুবে গেল। নিজেকে প্রশ্ন করল, এ অনুভূতি, এ প্রেম ভালোবাসা কি সারাজীবন থাকবে? নাকি হঠাৎ বৃষ্টির ন্যায় হঠাৎ এ প্রেম এসে আবারও বিলীন হয়ে যাবে? তখন বুঝি দুজনের মাঝে শুধু দায়িত্ব ও বোঝাপড়া থেকে যাবে? হ্যাঁ, এমনটাই হবে হয়তো। এ রঙিন অনুভূতি মাত্র বিয়ের কয়েক মাসই স্থায়ী হয়। তারপর যে যার মতো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সংসার গুছিয়ে নিতে, সংসার সামলাতে, চাকরি সামলাতে পূর্বের তুলনায়ও ভীষণ মনোযোগী হয়ে ওঠে। কি হতো যদি সারাজীবন সেই দায়িত্বর পাশাপাশি এ রঙিন অনুভূতিগুলোও স্থায়ী হয়ে থাকত? একে অপরের প্রতি সেই গভীর ভালোবাসাও স্থায়ী হতো। এই ভেবে মিম দীর্ঘশ্বাস ফেলল। তার দীর্ঘশ্বাসের আওয়াজ এসে বাড়ি খেল আদৃশের কর্ণকুহরে। তৎক্ষণাৎ চোখ মেলে চাইল সে। তার প্রতিফলনে মিম তড়িঘড়ি করে সোজা হয়ে বসে পড়ল। দৃষ্টি ফিরিয়ে নিল আদৃশের উপর হতে। আদৃশ তখন মিমকে জিজ্ঞেস করল, কি ব্যাপার? ওদিকে ঘুরে গেলে কেন? মিম হিজাব ঠিক করার ভান করতে করতে বলল, চারপাশের প্রকৃতি দেখছি। কেন? এতক্ষণ যে আমাকে দেখছিলে ভালো লাগছিল না? মিম আড়ালেই খানিক লাজুক হাসল। তবে দৃষ্টি ফেরাল না, বরং অন্যদিকে চেয়েই বলল, কে বলল আপনাকে দেখছিলাম? আমি ওদিককার প্রকৃতি দেখছিলাম। আদৃশ বেশ টের পেল মিমের মিথ্যে কথা। সে আর কথা বাড়াল না, বরঞ্চ আকস্মাৎ মিমের কোলের উপর মাথা রেখে আবদার করল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। মিম আদৃশের এহেন কাজে একদম ভূত দেখার মতো চমকে উঠল। তৎক্ষণাৎ দৃষ্টি আদৃশের উপর স্থাপন করল। এভাবে সরাসরি আদৃশের দৃষ্টির সাথে তার দৃষ্টি আটকাল। তার সমস্ত শরীর বেয়ে মৃদু শিহরণ বয়ে গেল। খানিক কেঁপে উঠল সে। উপরন্তু আদৃশের এহেন আবদারে সে কয়েক সেকেন্ড নিষ্পলক চেয়ে রইল তার দিকে। কি অকপট আবদার! মাঝে মাঝে মন হয়, ঈশ্বরেও যদি এমন অকপট কিছু আবদার করতে পারত। মন্দ হতো কি তাতে? মিম মৃদু হাসল। আদৃশের মাথার ঘন চুলের ভাঁজে নিজের হাত ডুবাল। আলতো হাতে তার চুলের ভাঁজে ভাঁজে হাত ঘুরাতে লাগল। আদৃশ ভীষণ উপভোগ করছে এই সময়টা। হঠাৎ সে মিমকে বলল, এরই মাঝে একটা কল্পনা করলাম, বুঝলে মিশমিশ? কি কল্পনা? এই যে, আমরা দুজন গ্রামে থাকি। আমি মাঠে কাজ করি আর তুমি বাড়িতে রান্না করো। প্রতিদিন বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে এসে এই গাছের নিচে বসে তুমি অপেক্ষা করছো। আমি কাজ শেষে এসে এই গাছের নিচে বসছি। তুমি আমার জন্য খাবার বেড়ে দিচ্ছ। তারপর দুজনে একসাথে খাচ্ছি। কি সহজ সরল একটা কল্পনা না? নির্ঝঞ্ঝাট, অনাড়ম্বর একটা জীবন, যেখানে অল্পতেই আমরা দুজনে সুখী। আদৃশের এরূপ কল্পনায় মিম মৃদু হাসল। আদৃশের দিকে চেয়ে বলল, এসব কল্পনাতেই মানায়। পারবেন কি কোনোদিন ওভাবে থাকতে? হ্যাঁ, পারবো। পারবো না কেন? ওমন মনেই হয়। দুদিন থাকলেই সব শখ মিটে যায়। কেননা আপনি, আমি কেউই এসবে অভ্যস্ত না। অভ্যস্ত না ঠিক আছে। আচ্ছা বলো তো, কখনো যদি আমার চাকরি চলে যায় তখন কি আমাকে ছেড়ে চলে যাবে নাকি তুমি?
মিম আকাশের দিকে চাইল। ছোট্ট নিঃশ্বাস ছেড়ে তৃপ্তির হাসি দিয়ে বলল, আমি আপনার প্রেমিকা নই, বুঝলেন যে চাকরির অজুহাতে আপনাকে ছেড়ে চলে যাব। তাহলে কি হও আমার? এবার মিম আদৃশের পানে চাইল। বলল, আমি আপনার অর্ধাঙ্গিনী। আপনার বউ। বুঝলেন? আপনি চাকরি ছেড়ে দিলে যে আপনাকে ছেড়ে চলে যাব এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আদৃশ মিমের কথাগুলোয় ক্ষণিকের জন্য আচ্ছন্ন হয়ে পড়ল। ভীষণ ভালো লাগলো তার। মেয়েটার কাছ থেকে তো এ ধরনের কথাই আশা করে সে। কিন্তু মেয়েটা যে বড্ড লাজুক। সবসময় এ ধরনের কথা সে বলে না। কালেভদ্রে বলে তাকে ক্ষণিকের জন্য আচ্ছন্ন ও অভিভূত করে তোলে। আদৃশ মিমের দিকে চেয়ে বলল, তুমি আমার বউ প্রেমিকা মিশমিশ। কেননা এই বউয়ের প্রেমে পড়েই আমি প্রেমিক হয়েছি। সেহেতু এই প্রেমিকের একমাত্র প্রেমিক তুমি। আমার বউ প্রেমিক। মিম খিলখিল করে হেসে উঠল। বলল, আর কত নাম দিবেন আমার? এত নাম দিয়ে কাজ কি? যখন যেটা ভালো লাগবে সে সম্বোধনে ডাকবো তোমাকে। আচ্ছা ডাকবেন। আমিও জবাব নিব আপনার সম্বোধনের। বাহিরে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে আরম্ভ হলো। কিছুক্ষণ পূর্বেও শুধুমাত্র হাওয়া বইছিল। সারাদিনের হালকা মেঘলা মেঘলা পরিবেশ রাতে এসে প্রস্তরীভূত হয়ে বৃষ্টি রূপে নামল। আদৃশ ও মিম আজকের রাতটা নোমান অতিথির রুমে কাটাবে। রাতের খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ পূর্বেই তারা রুমে ঢুকেছে। মিম বিছানা ঠিক করতে করতে জানালার কাছে গিয়ে বসেছিল। আর ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে আরম্ভ হলো। জানালার সাথে লাগোয়াভাবে খাট আছে দেখে মিম সেখানে বসেই বৃষ্টি উপভোগ করতে লাগল। তবে বৃষ্টি আরম্ভ হওয়ার 1 মিনিটের মাঝেই বিদ্যুৎ চলে গেল। সাথে সাথে আদৃশ নিজের ফোনে টর্চ জ্বালালো। সে এতক্ষণ ফোনে কিছু পেশেন্টের ফাইল দেখছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় সে আলোর উৎস খুঁজতে তৎক্ষণাৎ রুম হতে বেরিয়ে গেল। 2 মিনিটের মাঝে সে হাতে মোমবাতি নিয়ে রুমে ফেরত এলো। মিম ততক্ষণে বিছানা হতে নেমে গিয়েছে। আদৃশের হাতে মোমবাতি দেখে জিজ্ঞেস করল, চার্জার লাইট নেই? নোমান বলল, একটা ছিল। কিন্তু আপাতত চার্জ নেই। তাই মোমবাতি দিয়েই কাজ চালাতে হবে। ওহ, কারেন্ট আসবে কখন? আজকে রাতে কারেন্টের আশা বাদ দাও। কারণ এদিকে বৃষ্টির দিনে কারেন্ট চলে গেলে পরের দিন ভোর রাতে আসে। এই সংবাদ শুনে মিমের চক্ষু চড়কগাছ হওয়ার অবস্থা। সে বিস্মিত কণ্ঠে বলল, এর মানে আজ সারারাত এভাবে অন্ধকারে, ফ্যান ছাড়া কাটাতে হবে? জি ম্যাডাম। আর এমনিতেও আমরা তো ঘুমিয়েই পড়তাম। লাইটের দরকার হতো না। আর রইল ফ্যানের কথা। নোমান একটা তালপাতার পাখা ধরিয়ে দিল আমার হাতে। আজ সারারাত ভাগে ভাগে দুজন পাখা চালাবো। কোনো সমস্যা হবে? মিম মুচকি হেসে বলল, না, সমস্যা হবে না। আচ্ছা, আপনি তাহলে শুয়ে পড়ুন। আর মোমবাতিটা ওই টেবিলের উপর রেখে দিন। আমি আজকের ওই শাড়িটা গুছিয়ে, চুল আঁচড়িয়ে তারপর ঘুমাবো। আচ্ছা। কাজ সেরে তাড়াতাড়ি এসো। কালকে আবার সকালে রওনা দিতে হবে। হুম, আপনি যান। আমি আসছি। আদৃশ মোমবাতি রেখে বিছানায় হেলান দিয়ে বসল। ওদিকে মিম শাড়ি গুছাতে আরম্ভ করল। কিন্তু একা হাতে ভালোভাবে শাড়ি গুছাতে অক্ষম হল সে। ফলস্বরূপ আদৃশকে ডাকল সে। আদৃশ এসে শাড়ির এক কোণা ধরল, আর সে ধরল অপর কোণা। এভাবে শাড়ি গুছিয়ে সে ড্রেসিং টেবিলের সামনে গেল। ব্যাগ হতে চিরুনি বের করে চুলে দিতেই আদৃশ নরম কণ্ঠে শোধাল, আমি আঁচড়িয়ে দিব? আপনি পারবেন? জট লাগাবেন না তো আবার? আশা করছি লাগবে না। আচ্ছা, দাও তো চিরুনিটা। একটু ট্রাই করি। বলেই সে মিমের হাত হতে চিরুনি নিয়ে মিমের চুলে বসালো। ড্রেসিং টেবিলের বিপরীতে রাখা মোমবাতির আলোয় রুমটা আবছা আলোকিত হয়ে আছে। হলদে আবছা আলো আছড়ে পড়ছে আয়নার উপর। সে আয়নায় ভেসে উঠেছে মিম ও আদৃশের প্রতিচ্ছবি। আদৃশ মনোযোগ সহকারে মিমের চুল আঁচড়িয়ে দিচ্ছে। আর তাই আয়নার মাধ্যমে দেখছে মিম। ভীষণ ভালো লাগছে তার। এই যে ছোট ছোট এই মুহূর্তগুলো সম্পর্ককে সবসময় তাজা রাখে। মন চায় এই মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে সারাজীবন নিজের কাছে রেখে দিতে। এই সময় পেরিয়ে গেলে কোনো একদিন সে ফ্রেমবন্দি স্মৃতি আঁকড়ে ধরে বলা যাবে, এমনও একটা সুখের দিন ছিল আমাদের। আদৃশের চুল আঁচড়ানো শেষ হলে সে উৎফুল্ল স্বরে মিমকে বলে, নাও,
জট পাকানোবিহীন চুল আছড়িয়ে দিলাম তোমাকে। একটা কাজ কমিয়ে দিলাম তোমার। এবার এর বিনিময়ে কিছু দাও আমাকে। মিম হেসে উঠল। জিজ্ঞেস করল, কি চান এর বিনিময়ে? যা চাইব, দিবে আমাকে? মিম কয়েক সেকেন্ড ভাবল। অতঃপর বলল, এখন পারলে দেওয়ার চেষ্টা করব। না হয় অন্য সময় দিব। আদ্রি সে কথার প্রত্যুত্তর করল না। বরং মিমের গা ঘেঁষে দাঁড়িয়ে তাকে পিছন হতে জড়িয়ে ধরল। কোমরে হাত রেখে তার কাঁধে রাখল মাথা। তার এহেন স্পর্শে ঈষৎ চমকিত হল মিম। কেঁপে উঠল সে। বাইরে এখনো ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। বৃষ্টির গতি বাড়ছে বইকি কমছে না। মাঝে মাঝে গর্জে উঠছে মেঘ। থেকে থেকে এক হালকা শীতল হাওয়া বয়ে যাচ্ছে। আদৃশ মিমের কাঁধে মাথা রেখে আয়না বরাবর চাইল। মিমের প্রতিচ্ছবি স্পষ্ট ভেসে উঠছে সেখানে। মোমের হলদে আবছা আলোর ছটায় মিমের শ্যামলা মুখখানা হলদেটে হয়ে উঠেছে। নত দৃষ্টিতে হলদে রাঙা মুখখানায় লাজুক লাজুক ভাব দেখতে পাচ্ছে সে। মিমের এই লাজুক চেহারাখানা দেখলে তার ভীষণ প্রেম প্রেম পায়। মন বলে এই মেয়েটাকে বুকের মাঝে কোথাও লুকিয়ে রাখতে। মিম নত দৃষ্টিতে দাঁড়িয়ে খানিক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার হৃৎস্পন্দন অল্প বিস্তর বাড়ছে। দৃষ্টি তুলে কোথাও চাইতে পারছে না সে। লজ্জায় কান দুটো গরম হয়ে আসছে। সামান্য অস্থিরতা অনুভব হচ্ছে। তার অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলতেই যেন আদৃশ প্রগাঢ় কণ্ঠে বলল, এখন তোমাকে ছুঁয়ে দেওয়ার অধিকার চাইলে কি ভীষণ বড় অপরাধ হয়ে যাবে মিশমিশ? আদৃশের এহেন প্রশ্ন মিমের কর্ণকুহরে পৌঁছানো মাত্র সে দৃষ্টি তুলে চাইল। কোনো এক অজানা ভয় ও অস্থিরতায় তার হাতজোড়া শীতল হয়ে এলো। কোনো জবাব দিতে পারল না সে। কেননা আজ সে মোটেও প্রস্তুত নয়। কিন্তু এ জবাব সে বলবে কি করে? আদৃশ মিমের জবাবের অপেক্ষায় রইল কিছুক্ষণ। কিন্তু মিম জবাব দিতে অপারগ হল। ওদিকে তিরতির করে কাঁপতে থাকা মোমের আলো এক হালকা হাওয়ায় ধপ করে নিভে গেল। ক্ষণেই নিকষ কালো আধারে ছেয়ে গেল রুম। আদৃশ মাথা তুলে দাঁড়ালো। মিমকে এক হাত দিয়ে আরো দৃঢ়ভাবে জড়িয়ে ধরল সে। অপর হাত দিয়ে মিমের খোলা চুল সরিয়ে কাঁধে তার অধরের স্পর্শ দিল। ক্ষণেই আপাদমস্তক কেঁপে উঠল মিমের। অদ্ভুত শিহরণ বয়ে গেল তার সমস্ত শরীর বেয়ে। হাতের দু মুঠো শক্ত হয়ে এলো। খিচে বন্ধ করে ফেলল দু চোখের পাতা। তখনই আকস্মাৎ এক মেঘের গর্জনে কম্পিত হল পরিবেশ। চমকে উঠল মিম। আদৃশের নিকট হতে নিজেকে ছাড়িয়ে নিল সে। কিন্তু আদৃশ এসবের তোয়াক্কা করল না। বরঞ্চ সে মিমকে পাজাকোলে তুলে নিল। বিছানায় এসে মিমকে শুইয়ে দিয়ে সেও পাশে শুয়ে পড়ল। কিন্তু মিমকে জড়িয়ে ধরতে নিলেই মিম তরিতে তার বুকে মাথা রাখল। নিভু নিভু স্বরে আবদার করল সে, আজকে আপনার বুকে মাথা রেখে ঘুমাই? মিমের অসম্মতি বুঝতে আদৃশের সময় লাগল না। সে এক হাতে মিমকে জড়িয়ে ধরে শোয়া হতে মাথা উঠিয়ে খানিক এগিয়ে মিমের মাথায় অধর ছোঁয়াল। নরম কণ্ঠে বলল, তোমার অনুমতি ব্যতীত কখনো এগুব না মিশমিশ। আজকের জন্য সরি। মিম প্রত্যুত্তর করল না। কিন্তু আদৃশের কথায় ভীষণ স্বস্তি পেল সে। মৃদু হেসে আদৃশকে জড়িয়ে ধরে বলল, সরাসরি না বলার পরও বুঝে যাওয়ার জন্য ধন্যবাদ ডাক্তার সাহেব। নিজের মনের বিরুদ্ধে না গিয়ে আমাকে বারণ করার জন্যও ধন্যবাদ ডাক্তারনী। পর্ব 13। সকাল 6:30টার দিকে রওনা হলো সকলে একসাথে। 7:45টার মধ্যে শহরে পৌঁছানোর পর আদৃশ চলে গেল হসপিটালে আর মিম চলে এলো হোস্টেলে। হোস্টেল হতে বই আর এপ্রন নিয়ে ছুটল লেকচার ক্লাসে। ফাইনাল প্রফের আর বেশি দিন বাকি নেই। এজন্য সকল শিক্ষার্থীদের মাঝে ব্যস্ততার শেষ নেই। সবাই পড়ালেখা গোছাতে ব্যস্ত। কেউ কেউ ওয়ার্ডে গিয়ে রোগীদের উপর পরীক্ষা করে নিজের হাত পাকাপোক্ত করছে। কেউ কেউ অতিরিক্ত সময়টুকুতেও পড়ছে। মিমো আজ হতে রিটেনের জন্য পড়া শুরু করবে। তাই ভাবছে আজ আদৃশের কাছ থেকে রিটেনের কিছু টিপস নিয়ে আসবে। ভাইভার জন্য 1 মাস সময় পাবে। তখন সব স্যারদের আলাদা আলাদা পরীক্ষার পদ্ধতি দেখে নিবে ভালোভাবে। দেখতে দেখতে প্রোফ চলে এসেছে। আগামীকাল মেডিসিন ফার্স্ট পার্ট রিটেন। এ নিয়ে ভীষণ ভয় আছে মিম। সে সব পড়েছে ঠিকই। তবে মনে হচ্ছে বারবার ভুলে যাচ্ছে সবকিছু। তার ভয় হচ্ছে, পরীক্ষার হলে যদি কোনো রোগে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট মনে না আসে তখন কি করবে সে।
এসব চিন্তাভাবনা আদৃশের সাথে শেয়ার করার পর আদৃশ মিমকে হোস্টেলের নিচে দেখা করতে বলল। মিম নেমে এলে তারা গার্ডমামার রুমে বসল। প্রারম্ভেই আদৃশ জিজ্ঞেস করল, পড়া মনে থাকছে না? মিম মৃদুস্বরে বলল, মনে থাকছে না বললে ভুল হবে। আমার মনে হচ্ছে যে আমার পড়া মনে থাকছে না। এমন কেন মনে হচ্ছে? জানি না, কিন্তু মনে হচ্ছে। এজন্য পড়া এগুচ্ছে না। তাহলে এই মনে হওয়াটা বন্ধ করতে হবে। পারছি না বন্ধ করতে। বন্ধ না করলে পড়া এগুবে কি করে? জানি না। আচ্ছা, টেনশন হচ্ছে খুব? মিম জবাব দিল না। দীর্ঘশ্বাস ফেলে আদৃশের কাঁধে মাথা রাখল। কিছুক্ষণ সেভাবেই চোখ বুজে রইল। আদৃশও কথা বলল না। বেশ খানিক সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ আদৃশের মনে হলো মিম কান্না করছে। কেননা তার কাঁধের অংশের শার্টটা ভিজে গিয়েছে বেশ খানিকটা। সে তড়িতে সরে বসল। মিমের দু বাহু ধরে জিজ্ঞেস করল, আরে কান্না করছো কেন? মিম নত দৃষ্টিতে অল্পবিস্তর কাঁদছিল। তার কান্নার কারণ অতিরিক্ত চিন্তা, ডিপ্রেশন। সে ধীর স্বরে বলল, আমার মনে হচ্ছে আমি পারবো না কিছুই। আদৃশ এবার খানিক হেসে বলল, পাগল মেয়ে, এ কারণে কেউ কাঁদে নাকি? মিম দৃষ্টি তুলে চাইল। বলল, আমার ভয় করছে, যদি ফেইল করি আমি? তো, ফেইল করলে কি? আবার 6 মাস পরে বসবে। আমি এই প্যারা আবার নিতে পারবো না আদৃশ। আপনি তো জানেন কি মানসিক চাপের মধ্যে এই 2-2.5 মাস সময় কাটে। এই চাপ যদি 6 মাস পর আরেকবার নিতে হয় আমি পারবো না। আমার দ্বারা সম্ভব হবে না। আবার হসপিটালে আপনার মান সম্মানের একটা ব্যাপারও তো আছে। আমি ফেইল করলে আপনার কলিগরা স্যাররা হয়তো বাঁকা চোখে দেখতে পারে। মিমের এই অতিরিক্ত চিন্তা দেখে আদৃশ না হেসে পারল না। মেয়েটা ভীষণ পাগল। কোথা থেকে কোথায় চিন্তা করে ফেলেছে সে। আদৃশ মিমকে জড়িয়ে ধরল। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এত চিন্তার জাহাজ নিয়ে কি করে ঘুরো বলো তো? তুমি এত দূরে চিন্তা করে ফেলেছ। এসব কিছুই হবে না বুঝেছ? স্যাররা জানে ফাইনাল প্রফে তারা অনেক ফেইল করাই। কেননা এরপর সেই স্টুডেন্টের হাতে একটা রোগীর দায়িত্ব থাকে। সেই হিসেবে তাদের অনেক বাছবিচার করে পাশ করাতে হয়। এই নিয়ে এত চিন্তার কি আছে? আর ফাইনাল প্রুফ কিন্তু অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে। ভাগ্য ভালো থাকলে পাশ করবে। না হলে পরের বার ফেইল করলে আমি অতদিন বসে থেকে কি করব? অন্য প্রুফ হলে ক্লাস কন্টিনিউ করা যায়। কাউকে কিছু না বললে সে জানে না। কিন্তু এই প্রুফে পাশ না করলে ঘরে বসে থাকতে হবে। ওই 6 মাস বেকার ঘরে বসে থাকতে হবে বলে এত চিন্তা? বলা যায়। আচ্ছা, তোমার চিন্তা দূর করে দেই। ওই 6 মাস বেকার বসে থাকতে হবে না। একটা ছোট্ট মেহমান নিয়ে আসি দুজনে। তখন ওকে নিয়ে ব্যস্ত থাকবে। সময় কেটে যাবে। পাশাপাশি পড়াশোনাও করবে। মিম কান্নার মাঝেও হেসে দিল। আদৃশের পিঠে আলতো চাপড় দিয়ে বলল, আমি মজা করছি না আদৃশ। আমার ভালো লাগছে না আর আপনি বসে আছেন বাচ্চা নিয়ে। সত্যি বলছি তো, একটা বাচ্চা হলেই তোমার সব টেনশন শেষ। এবার মিম অকপট রাগ দেখিয়ে আদৃশকে ছেড়ে দিয়ে বসল। ভ্রুজোড়া কুঞ্চিত করে বলল, সব সময় মজা ভালো লাগে না আদৃশ। কি পরিমাণে ডিপ্রেসড লাগছে আমার আমি বলে বুঝাতে পারছি না। আদৃশ মিমের কথায় খানিক গম্ভীর হল। হাসি থামিয়ে মিমের বাহু ধরে নিজের কাছে এনে বলল, শোনো মিশমিশ, এত টেনশন করো না। আমি তো তোমার পাশে আছি। সব ভালো হবে ইনশা আল্লাহ। চিল মুডে পরীক্ষা দাও। পাশ হবে ইনশা আল্লাহ। আর হ্যাঁ, এই পরীক্ষার 2 মাস কিন্তু আমাদের মাঝে লম্বা কোনো কনভারসেশন হবে না। কারণ আমি তোমার পড়ালেখার ক্ষতি হোক তা চাই না। এজন্য রোজ সকালে একবার আর রাতে একবার কথা হবে। ওকে? মিম চোখের জল মুছে বলল, ওকে ডান। আচ্ছা, এবার রুমে যাও। অনেক সময় নষ্ট হয়েছে। কালকে পরীক্ষা। রিভিশন দিয়ে দ্রুত ঘুমানোর চেষ্টা করো। আমি আসি তাহলে। মিম মাথা নাড়ালো। আদৃশ আর কথা বাড়ালো না। চলে গেল বাসায়। মিম চলে এলো হোস্টেল রুমে। প্রোফ শেষ হলো। দীর্ঘ প্রায় 2.5 মাসের নির্ঘুম রাত, মুড সুইং, পাহাড়সম পড়াশোনার চাপ,
অতিরিক্ত চিন্তার মাঝে বহু কষ্টে পরীক্ষা শেষ করল মিম। এই 2.5 মাসে সে ঢের টের পেয়েছে ডাক্তার হতে হলে কত ধানে কত চাল গুনতে হয়। বহুদিন যাবৎ আদৃশের সাথে মন খুলে কথা বলতে পারেনি সে। মাঝে মাঝে এ নিয়ে ভীষণ রাগ হতো তার। কিন্তু আদৃশকে কিছু বলতো না। তার রোজ মন চাইতো আরেকটুখানি কথা বলতে। আর 5 মিনিট অতিরিক্ত কথা বলতে। কিন্তু আদৃশ কথা বলতো না। পরীক্ষা কেমন হয়েছে, রিভিশন কত দূর, খাওয়া দাওয়া হয়েছে কি না এই বাদে 2.5 মাসে তাদের তেমন কথা হয়েছে বলে মনে পড়ে না তার। এই নিয়ে তার ভীষণ অভিমান। এজন্য আজ পরীক্ষা দিয়ে এসে আদৃশকে কল করেনি সে। আদৃশের কলও রিসিভ করেনি। বরং আদৃশকে না বলে 1 সপ্তাহের জন্য বাড়িতে চলে গিয়েছে সে। এদিকে আদৃশের অবস্থা যায়। সেই কখন থেকে মিমকে কল করছে সে। কিন্তু মিম কল রিসিভ করছে না। চিন্তায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। ফারহার মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারল মিম হোস্টেলে নেই। বরং বাসায় চলে গিয়েছে। এ কথা শুনে কোনোমতে ডিউটি শেষ করে নিজের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ছুটল সে। রাত প্রায় 10টা বাজে। নিশ্চিন্তে আরামে ঘুমাচ্ছে মিম। আহ, কতদিন পর একটা শান্তির ঘুম দিতে পারছে সে। এখন নেই কোনো চিন্তা, নেই কোনো পরীক্ষা। শুধু আছে আরাম আর ঘুম। এই তো জীবন। হঠাৎ ঘুম ভেঙে গেল মিমের। আধো আধো চোখে আধারের মাঝে অনুভব করল তার পাশে কেউ শুয়ে আছে। প্রারম্ভে সে ভেবেছিল তার বোন শুয়ে আছে। কিন্তু পাশে শোয়া ব্যক্তিটার গা হাতড়ে হাতড়ে দেখল এ কোনো মেয়ে মানুষের শরীর নয়, বরং বলিষ্ঠ এক পুরুষের শরীর। তৎক্ষণাৎ ভয় আতঙ্কে মৃদু গোঙানি করতে করতে লাফ দিয়ে উঠে পড়ল মিম। দ্রুত উঠে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেখল মানুষটি আর কেউ নয় বরং আদৃশ। এদিকে মিমের গোঙানির শব্দে আদৃশের কাঁচা ঘুমটা ভেঙে গেল। লাইটের আলোতে চোখমুখ কুঁচকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল মিমের দিকে। মিমের চেহারায় এখনো আতঙ্ক বিরাজ করছে। বুকটা ভয়ে ধুকপুক করছে। সে পাশে দাঁড়িয়ে আদৃশের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলল, এভাবে ভূতের মতো পাশে শুয়ে ছিলেন কেন? আর কখন এলেন আপনি? আদৃশ ততক্ষণে পুরোপুরি সজাগ হয়ে গিয়েছে। সতর্ক কণ্ঠে মিমকে বলল, আস্তে কথা বলো। বাইরে থেকে কি ভাববে বলো? মিম পূর্বের ন্যায় বলল, কি ভাবার আছে? এভাবে একটা মানুষকে না জানিয়ে কেউ আসে? আর আমি কি আপনাকে আসতে বলেছি? মিমের কণ্ঠে রাগ ও অভিমানের মিশ্র ছাপ স্পষ্ট। আদৃশ তার এই অভিমানিনীর কথায় মুচকি হাসল। অতঃপর আকস্মাৎ শোয়া অবস্থাতেই মিমের কোমর ধরে নিজের বুকের উপর শুইয়ে দিল। শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত রাগ কেন শুনি? মিম খানিক চমকে গিয়েছিল। কিন্তু নিজেকে ধাতস্থ করে আদৃশের নিকট হতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাতে লাগল। তবে আদৃশের শক্তির সাথে পেরে উঠল না সে। শেষমেশ অগত্যা হাল ছেড়ে ওভাবেই পড়ে রইল। রাগত কণ্ঠে স্তিমিত ভাব এনে বলল, কারণ কি আপনার জানার কথা নয়? এতদিন ভালোভাবে কথা হয়নি তাই? মিম জবাব দিল না। তবে আদৃশ ঠিকই বুঝল। বলল, তোমার ভালোর জন্যই এমনটা করেছিলাম মিশমিশ। এটা তো তোমার অজানা নয়। আমি চেয়েছিলাম তুমি যেন সম্পূর্ণ মনোযোগ পড়ার উপরে দাও। আমার উপরে নয়। আমাদের কথা বলার জন্য তো সময় পড়েই আছে। এই যে এখন অফুরন্ত সময়। এখন যত মন চায় তত কথা হবে। মিম বুঝে আদৃশ তার ভালোর জন্যই এমনটা করেছিল। কিন্তু একটু অভিমান না করলেই নয়। একান্ত এই পুরুষটির উপর একটুখানি অভিমান করা কি সাজায় না? এ মান অভিমানের পর্ব চুকিয়ে নিতে নিতেই তো একে অপরের প্রতি আরও অনুভূতি সৃষ্টি হয়। একে অপরকে কিছুটা বেশি হলেও সময় দেওয়া যায়। এভাবেই সম্পর্কটা জিয়য় থাকে। মিম বুঝদার ভঙ্গিতে বলল, সব বুঝেছি। কিন্তু মাঝে মাঝে আমারও মন চাইতো আপনার সাথে মন খুলে কথা বলবো। অনেকক্ষণ কথা বলবো। আপনার কি হিসাব আছে কতদিন কথা হয় না ভালোভাবে? হিসাব আছে। সেই হিসাবের পাটি আজ চুকিয়ে দিব। আজ সারারাত গল্প করব। কালকে শুক্রবার। কালকে সারাদিন এখানে থেকে গল্প করব তোমার সাথে। এবার হ্যাপি তো? মিম মুচকি হাসল। প্রত্যুত্তর না দিয়ে বরং আদৃশকে আলতো করে আলিঙ্গন করল। আদৃশও তার মিশমিশকে আদরে আলিঙ্গন করল। রাত তখন প্রায় 1টা বাজে।
মিম আজকের শুকনো কাপড় গুছাচ্ছিল। আর আদৃশ শুয়ে শুয়ে চুপচাপ তাকে দেখছিল। হঠাৎ সে বলে উঠল, আমার না ভীষণ বুকে ব্যথা হয়। বুঝলে মিশমিশ? মিম কাপড় গোছাতে গোছাতে আদৃশের পানে আর চোখে চাইল। সে এই মুহূর্তে আদৃশের ভাবসাব বেশ বুঝতে পারছে। তাই তো আদৃশের সাথে সেও তাল মেলালো। বলল, ডাক্তার দেখান। আমাকে বলছেন কেন? আদৃশ ঠোঁট উল্টে বলল, তোমাকে বলবো না তো কাকে বলবো? আমাকে বলবেন কেন? আপনি নিজেই একজন ফিউচার কার্ডিওলজিস্ট। আপনার নিজের ট্রিটমেন্ট নিজেরই করা উচিত। এসব ট্রিটমেন্ট কি নিজে করা যায় নাকি? তাহলে আফসার স্যারকে দেখান, আপনার বুকে ব্যথার কারণ জেনে ওষুধও দিয়ে দিবে। আদৃশ এবার শোয়া হতে উঠে বসল। দৃঢ় কণ্ঠে বলল, আহ, ওসব ওষুধ সুধে কাজ হবে না। মিম এবার কথায় বেশ খানিকটা এগিয়ে গেল। এই মোজায় মোজায় কথা এগিয়ে নিতে বেশ লাগছে তার। সে এবার হাসি চাপিয়ে বলল, তাহলে চলুন আপনাকে ওটি টেবিলে নিয়ে বুকটুক কেটে দেখি, কি সমস্যা? কোনো আর্টারি, ভেইন ডিস্টার্ব করছে নাকি? কোনো বাল্বে সমস্যা নাকি? মিমের এহেন কথায় আদৃশের চোখ যেন কপালে উঠল। সে ভারী বিস্মিত কণ্ঠে বলল, কি সাংঘাতিক মেয়ে তুমি! আমাকে একদম ওটি টেবিলে নিয়ে গেলে। আপনিই তো বললেন আপনার ওষুধে কাজ হবে না। তাই তো ভাবছি আপনার উপর কাটাকুটি করব। ইয়া আল্লাহ, এমন বেদর্দি মেয়ে কেন বানালে তুমি? স্বামীর উপর একেবারেই মায়াদরদ নেই। এক ব্যথার কথায় ডিরেক্ট ওটিতে নিয়ে গেল আমাকে। হায়! মিমের ভীষণ হাসি পাচ্ছে। কিন্তু বেশ কষ্টে সৃষ্টে সে হাসি ঠেকিয়ে বলল, আহা, আপনিই তো বললেন ওষুধে কাজ হবে না। তো, ওসব সার্জারিতেও কাজ হবে না। তাহলে কাজ হবে কিসে শুনি? আদৃশ্য এতক্ষণ মজার ছলে সব বলছিল। কিন্তু এবার বেশ গাম্ভীর্যপূর্ণ একটা ভাব নিয়ে ঈষৎ ঠোঁট বাঁকা করে বলল, বুঝো না কিসে কাজ হবে? মিম ঠোঁট উল্টে বলল, উহু, বুঝি না। আদৃশ তখন অকপট রাগ দেখিয়ে বলল, উফ, এত অবুঝ কেন তুমি? এত অবুঝ মেয়ে ভালো লাগে না আমার। মিম ভেংচি কেটে বলল, তো ভালো লাগাতে কে বলেছে? ভালো না লাগলেও চলবে। উহু, আমার চলবে না, যাই হোক এই অবুঝ মেয়েকেই আমার ভালো লাগে। তাহলে দোষটা তো আপনার। আমাকে ভালো লাগে যে। হই এমন দোষে দোষী। কোনো আক্ষেপ নেই এতে। আচ্ছা, তোমার কি বুকে ব্যথা হয় না? মিম এবার আদৃশের পাশে বসল। দুহাত বুকের উপর আড়াআড়ি রেখে বেশ ভাব নিয়ে বলল, উহু, আমি আপনার মতো রোগী না। আমি একদম সুস্থ সবল মানুষ। আদৃশ ভারী ব্যথিত কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে দেখেও বুকে ব্যথা হয় না? আপনাকে দেখে বুকে ব্যথা হবে কেন? ইস, তুমি তো ভারী আনরোমান্টিক মানুষ। আপনি বুঝি ভীষণ রোমান্টিক মানুষ? আদৃশ তখন মিমকে জড়িয়ে ধরে বলল, কেন? কোনো সন্দেহ আছে? মিম আঙুল দিয়ে সামান্য পরিমাণ বুঝিয়ে বলল, আছে একটু। আদৃশ তখন মিমের খোলা চুলের ভাঁজে মুখ গুজে দিতে দিতে বলল, তুমি বললে সে সন্দেহ দূর করে দিতে পারি। আদৃশের এহেন কথায় মিম তোরাক করে উঠে দাঁড়িয়ে পড়ল। ভেংচি কেটে বলল, এত উপকার করতে বলিনি ডাক্তার সাহেব। আপনার বুকের ব্যথা নিয়ে আপনিই থাকুন এখন। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, খেতে যাব। বলেই সে চলে যেতে লাগল। পিছে আদৃশ বলতে লাগল, এই বউপ্রেমিকা, শুনে তো যাও। এই প্রেমিকের বুকের ব্যথা একটু হলেও কমিয়ে দিয়ে যাও। আধমরা হয়ে আছি। তোমার ছোঁয়ায় হয়তো জীবিত হয়ে যেতে পারি। শোনো গো বউপ্রেমিকা। পর্ব 14। ফাইনাল প্রুফ শেষ হওয়ার এক সপ্তাহ পর আদৃশ ও মিমের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলো। আদৃশের মা চাইছিল যত দ্রুত সম্ভব মিমকে বাড়িতে তুলে নিতে। এ কারণেই কাল বিলম্ব না করে দ্রুতই বিয়ের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার, আদৃশ ও মিমের গায়ে হলুদ। দুজনের গায়ে হলদু দু বাড়িতে ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে। মিমের গায়ে হলুদের স্টেজ করা হয়েছে তাদের বাসার ছাদে। হলুদে শুধুমাত্র তার বান্ধবীরা এবং দাদুবাড়ি ও নানুবাড়ির সবাই এসেছে। এ বাদে বাইরের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। দুপুর 1টার পরে মিমকে কাঁচা হলুদ রঙের একটি শাড়ি পরিয়ে হলুদ বাটা ছোঁয়ানো হলো। এরপর বাড়ির সকল মহিলারা মিলে হলুদের গোসল করিয়ে সন্ধ্যার হলুদ অনুষ্ঠানের আয়োজন করতে বসল।
মিম দুপুরের খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে বসল। এর মধ্যে আদৃশের কল এলো। কল রিসিভ করতেই ওপাশ হতে আদৃশ জিজ্ঞেস করল, আজকে হলুদের জন্য কি পরবে? হঠাৎ এহেন প্রশ্নে কিঞ্চিত হকচকিয়ে গেল মিম। নিজেকে ধাতস্থ করে বলল, কি আর পরব, শাড়ি পরব। সেটা জানি। গহনা হিসেবে কি পরবে? ফুলের গহনা পরব? আর্টিফিশিয়াল? কেন? আর্টিফিশিয়াল পরবে না। এক্ষুনি কাউকে ফুলের দোকানে পাঠিয়ে রিয়েল ফুলের মালা, দুল এসব বানিয়ে নাও। এখন আদৌ সম্ভব নাকি? আরেকটু পরই রেডি হব আমি। গহনা অর্ডার করে বানাতেও তো কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। আগে বলবেন না আমাকে। আমার তো জানা ছিল না। ভেবেছিলাম ফুলের মালা, চুড়ি পরবে। কিন্তু আম্মার কাছে শুনলাম আর্টিফিশিয়াল পরবে। আচ্ছা, আর্টিফিশিয়ালে সমস্যা কি? ওটাই পরি এখন। ফুলেরগুলো এখন আনা সম্ভব না। আদৃশ এবার বিনীত স্বরে বলল, প্লিজ মিশমিশ, তোমাকে ফুলের সাজে দেখার ভীষণ ইচ্ছে আমার। বিয়ে তো আর বারবার হবে না। আমার এই অনুরোধটা কি রাখবে না? মিম আদৃশের এহেন অনুরোধে নাকচ করতে পারল না। বলল, আচ্ছা, আমি কাউকে বলছি। দেখি ব্যবস্থা করা যায় কি না। ব্যবস্থা না করতে পারলে তখন কিন্তু আর্টিফিশিয়ালটাই পরব। তখন পরো। সমস্যা নেই। কিন্তু এখন জলদি যাও। রাখছি। পরে কথা হবে। আচ্ছা। ফোন রেখে মিম তার এক চাচাতো ভাইকে জরুরি ভিত্তিতে ফুলের দোকানে পাঠালো। সবার মধ্যে এ নিয়ে জানাজানি হলে মিমকে নানাভাবে টিপ্পনি কাটে সবাই। এ নিয়ে সে লজ্জায় বাঁচে না। আজ যেন মুখ লুকানোর একটা জায়গা খুঁজে পেলেই বাঁচে সে। আধ ঘন্টার মাঝে গাজরা ও লাল গোলাপের গায়ে হলুদের সেট নিয়ে আসা হলো। তা দিয়েই শেষমেশ তৈরি হলো মিম। হলুদের অনুষ্ঠানের তখন একেবারে শেষ পর্যায়ে। মিম বাসায় চলে এসেছে। প্রায় সবাই বাসায়। এমন সময় হঠাৎ মিমের বোন আভা এসে তাকে চুপি চুপি ছাদে যেতে বলল। এই রাতে ছাদে যাওয়ার কথা শুনে মিম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ছাদে কি কাজ? তখন আভা তার কানে কানে আদৃশের কথা বলল। আদৃশের আসার কথা শুনে মিমের চোখ রীতিমতো কপালে। সে বিস্মিত কণ্ঠে বলল, এখন উনি ছাদে? আভা সতর্ক কণ্ঠে বলল, আস্তে কথা বল আপু। ভাইয়া ছাদে এসেছে। তোর সাথে দেখা করেই চলে যাবে। দ্রুত চল। বাসার কেউ কিন্তু এ ব্যাপারে কিছুই জানে না। মিম ঈষৎ ভীত কণ্ঠে বলল, এখন আবার ছাদে গেলে কেউ সন্দেহ করবে না? আরে সে ব্যবস্থা করা যাবে। আমরা কোনো ব্যবস্থা করে নিব। এখন তুই দ্রুত চল। মিম আর কথা বাড়ালো না। দ্রুত উঠে আভার সাথে ছাদে চলে এলো। আভা স্টেজের বিপরীত দিকে আদৃশের পাশে মিমকে দাঁড় করিয়ে দ্রুত ছাদ থেকে চলে গেল। আদৃশ তখন ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখতে ব্যস্ত ছিল। কিন্তু পিছন হতে ঠিকই মিমের পদধ্বনি তার কর্ণকুহরে বাড়ি খেল। সে পিছনে ফিরল। মিমকে হলদে বরণ রূপে দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়ালো সে। বোধহয় হৃৎপিণ্ডের কয়েকটা বিটও মিস করল সে। কি অপরূপ লাগছে তার মিশমিশকে। গায়ে হলুদে কমলা রঙের আটপৌরে শাড়ি, গলায়, কানে, কপালে, খোপায়, হাতে গাজরা ও লাল গোলাপের ফুলের গহনা, মুখে সাজ। সব দিয়ে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে আদৃশের। সে বোধ হয় মিমকে এই রূপে দেখার পর চোখের পলক ফেলতেও ভুলে বসেছে। তার এই নিষ্পলক চোখের চাহনি দেখে না চাইতেও লজ্জায় পড়ে গেল মিম। সে এতক্ষণ আদৃশের পানেই চেয়েছিল। কিন্তু এবার লজ্জায় দৃষ্টি হটিয়ে নিল। তার লুকোচুরি দৃষ্টি দেখে আদৃশ তার দিকে বেশ খানিকটা এগিয়ে এলো। তাদের দুজনের মাঝে আপাতত দূরত্ব একেবারেই কম। মিম লজ্জায় দৃষ্টি তুলতে পারছে না। এদিকে আদৃশও তার দৃষ্টি মিমের উপর থেকে হটাতে পারছে না। আদৃশ মুগ্ধ দৃষ্টিতে মিমের পানে চেয়ে আবেশী কণ্ঠে বলল, তোমার উপর থেকে আজ চোখ ফেরানো বড্ড দায় হয়ে পড়েছে মিশমিশ। তুমি বোধহয় বুঝতে পারছো না তোমাকে আজ কতটা আকর্ষণীয় লাগছে। ঠিক এই কারণে তোমাকে তাজা ফুলের গহনা পরতে বলেছিলাম। মিম আদৃশের কথায় লাজুক হাসল। আদৃশ তখন তার থুতনি ধরে মুখ তুলে বলল, একটু আমার দিকেও তাকাও মিসেস আদৃশ। এত লজ্জা পেলে কি করে চলবে? বিয়ের অনেক মাস হয়ে গিয়েছে। এমন তো না যে আমাদের কালকে বিয়ে।
কিন্তু আমার মনে হচ্ছে কালকেই আমাদের বিয়ে। একদম নতুন করে। মনেই হচ্ছে না আমাদের বিয়ের কয়েক মাস পেরিয়ে গিয়েছে। তা ঠিক বলেছ। বিয়ের পরেও যে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছি তোমাকে, তার মাঝেও ভীষণ মজা আছে। একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং পাচ্ছি। কিন্তু আমি যে ভয় পাচ্ছি, যদি এ নিয়ে ঝামেলা হয়। আরে কিসের ঝামেলা হবে? আমি তোমার বয়ফ্রেন্ড নাকি তোমার বিয়ে করা বর? সো জাস্ট চিল। এই বলে আদ্রিস আকস্মাৎ মিমের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। প্রগাঢ় কণ্ঠে বলল, আগে আকদ হওয়ার এই সুবিধা বুঝলে? গায়ে হলুদের দিন এসেও রোমাঞ্চ করা যাচ্ছে। মিম মুচকি হাসল। বলল, সবসময় মাথায় রোমান্সি ঘুরে তাই না? রোগী দেখেন কি করে? ওভাবেই দেখি। কষ্ট হয় ভীষণ। মন চায় কাজের ফাঁকে ফাঁকে গিয়ে তোমাকে দেখে আসি। তবে আশা করছি আমার এই শখ দ্রুতই পূরণ হবে। কারণ আর ২-৩ মাসের মধ্যেই রেজাল্ট দিয়ে দিবে। তখন ইন্টার্নিতে জয়েন করার পর সারাদিন আমার পাশে পাশে থাকবে। মিম ফিক করে হেসে বলল, হ্যাঁ, আপনার জন্য এই ১ বছর আমাকে তো শুধু মেডিসিনেই ডিউটি দিবে। সার্জারি, গাইনি তো বাদ, তাই না? আদ্রিস হেসে বলল, অনলি মেডিসিন ইজ রিয়েল মিশমিশ। উহু, মেডিসিন বললে ভুল হবে। অনলি কার্ডিওলজি ইজ রিয়েল। বলেই দুজনে সমস্বরে হেসে উঠল। এভাবে আরও কিছু সময় কাটালো দুজনে। অতঃপর আভা এসে দ্রুত মিমকে নিয়ে বাসায় চলে গেল। পিছে আদ্রিসের মন চাইল মিমকে আজ সারারাত নিজের সাথে রাখতে। আজকের জন্য কি এক অপূর্ণ ইচ্ছা। বিয়ের সব কার্যক্রম শেষে বিয়ের কয়েক মাস পর শ্বশুরবাড়িতে পা রাখল মিম। একমাত্র ছেলের বউ হওয়ায় ধুমধাম করে তাকে স্বাগত জানানো হলো এ বাড়িতে। পাড়াপড়শি থেকে সকল মহিলারা দেখতে এলো তাকে। প্রায় সকলেই প্রশংসা করল তার। বেশ রাত হয়ে গিয়েছে বিধায় আর দেরি না করে মিমকে আদ্রিসের রুমে বসানো হলো। নদী তাকে সুন্দর মতো বসিয়ে দিয়ে বেরিয়ে গেল। তার কয়েক মিনিটের মাঝেই আদ্রিস রুমে এলো। দেখল মিম দীর্ঘ ১ ঘোমটা টেনে বিছানার মাঝ বরাবর বসে আছে। আদ্রিস গিয়ে তার সামনে বসল। হাসি মুখে বলল, এখন কি কোনো ফর্মালিটি মেইনটেইন করতে হবে? মিম তৎক্ষণাৎ ঘোমটা হটিয়ে ভেংচি কেটে বলল, এত কষ্ট করে আপনার জন্য সেজেছি। আপনার জন্য গরমের মধ্যে এখনো এ ভারী শাড়ি পরে বসে আছি। তারপরেও কোন মুখে জিজ্ঞেস করেন যে ফর্মালিটি মেইনটেইন করেন কি না? হুহো, বুঝেছি, পুরনো হয়ে গিয়েছে তো তাই কদর নেই। বলেই মিম বিছানা হতে নামতে নামতে বলল, দেখি সরুন। এসব ঝামেলা খুলি আগে। কারোর তো আর এসব নিয়ে পরোয়া নেই। বলতে বলতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো মিম। ওদিকে তার এ কাণ্ড দেখে আদ্রিস ঠোঁট চেপে হাসল। সশব্দে হাসতে পারল না। কেননা তার হাসির শব্দে মিম এবার নির্ঘাত রেগে বোম হয়ে যাবে। আদ্রিস হাসি চাপিয়ে রেখে মিমের পিছে গিয়ে দাঁড়ালো। মিম তখন চোখমুখ কুঁচকে হাতের চুড়িগুলো খুলছিল। আদ্রিস কিছু না বলে আকস্মাৎ তাকে পিছন থেকে জড়িয়ে তার হাত দুটো ধরল। তার কাঁধে মাথা রেখে আদুরে স্বরে বলল, এত রাগ কিসের হুম? মিম জবাব দিল না। চুপচাপ দাঁড়িয়ে রইল। আদ্রিস তখন নিজের ২ হাত লাগিয়ে একে একে মিমের পরনের চুড়ি খুলল। এরপর মিমকে ড্রেসিং টেবিলের সামনের চেয়ারে বসিয়ে তার মাথার ঘোমটা সরাল। অতঃপর একে একে ভীষণ যত্ন সহকারে মিমের কানের দুল, টিকলি, গলার হার খুলে ড্রেসিং টেবিলের উপর রাখল। বলল, এখন গিয়ে মেকআপ তুলে একটা কমফোর্টেবল ড্রেস পরে আসো। আমি বাইরে ওয়েট করছি। মিম আর কথা বাড়ালো না। ট্রলি হতে একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখল সমস্ত রুমে আঁধারে ঢাকা। শুধু জানালা গলিয়ে এক টুকরো জ্যোৎস্নার আলো আসছে। এই আঁধারের মাঝেই সে আদ্রিসকে খুঁজল। কিন্তু পেল না। ভাবল ব্যালকনিতে আছে বোধ হয়। ব্যালকনিতে গিয়ে দেখল সত্যিই আদ্রিস সেখানে দাঁড়িয়ে আছে। সে গিয়ে আদ্রিসের পাশে দাঁড়ালো। আদ্রিস তার উপস্থিতি টের পেয়ে জিজ্ঞেস করল, ফ্রেশ হয়েছ? হ্যাঁ হয়েছি। আপনি? আমিও হয়েছি। আচ্ছা, একটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ করো। বাসায় কবে উঠবেন? পরশুদিন। আরও কয়েকদিন পর উঠতে চেয়েছিলাম। কিন্তু বেশি ছুটি নেই। বাসায় উঠার পর তোমার সাথে কিছু গোছগাছ করতে হবে। এজন্যই দ্রুতই উঠতে চাচ্ছি।
এত দ্রুত বাসায় ওঠা নিয়ে আম্মা কিছু বলেনি? না, আম্মা কি বলবে? উনি আমাদের সিচুয়েশন বুঝেছে। আম্মা বলল এখন বাসায় উঠলে ঝামেলা কম হবে। বাড়িতে কয়েকদিন পর আবারও আসা যাবে। ওহ! এরপর দুজনের মাঝে আর কথা হলো না। বেশ কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়েই তারা জ্যোৎস্না বিলাস করল। এর মাঝে খানিক সময় বাদে হঠাৎ আদৃশ মিমকে পিছন হতে জড়িয়ে ধরল। মিমের খোলা চুলের মাঝে আলতো করে মুখ গুজে নিতে নিতে বলল, আজকে কি খুব ক্লান্ত? আদৃশের স্পর্শে মিম শিউরে উঠেছিল। ব্যালকনির গ্রিল শক্ত হাতে চেপে ধরে বলল, আছি কিছুটা ক্লান্ত। আদৃশ ধীরে ধীরে মিমের কাঁধের উপর হতে চুল সরিয়ে নিল। কাঁধে থুতনি রেখে আবেশী কণ্ঠে জিজ্ঞেস করল, এই ক্লান্তমাখা আজকের রাতটা কি আমার নামে দিতে পারবে মিশমিশ? মিম আদৃশের এহেন আবদারে কেঁপে উঠল। সেদিন রাতে সে অপ্রস্তুত ছিল বিধায় নাকচ করেছিল। কিন্তু আজ আর নাকচ করার সাহস বা ইচ্ছে কোনোটাই হল না তার। সে নীরব রইল। আদৃশ তার এই নির্বতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিয়ে তার গলায় আলতো অধরের স্পর্শ দিল। অতঃপর তাকে পাজাকোলে তুলে ব্যালকনি হতে রুমের দিকে পা বাড়াল। একটা খাট, একটা আলমারি, একটা ছোট্ট ড্রেসিং টেবিল দিয়ে আপাতত আদৃশ ও মিমের ছোট্ট সংসার জীবনের উদ্বোধন হল। বাসার রুমগুলো আগে থেকেই বাড়িওয়ালাকে বলে কাজের লোক দিয়ে পরিষ্কার করিয়ে রেখেছিল। মিম এসে তাদের রুমের সবকিছু টুকটাক গোছগাছ শুরু করে দিল। ট্রলি হতে একটা হালকা রঙের চাদর বিছিয়ে দিল খাটে। বালিশের কভার ভরল। এরপর তাদের কিছু জামাকাপড় গুছিয়ে আলমারিতে রাখল। ড্রেসিং টেবিলে রাখল চিরুনি, পারফিউম আর ক্রিম। বাকি জিনিসগুলো পরে গুছাবে বলে ট্রলির মধ্যেই রেখে দিল সে। এর মাঝে সে আদৃশকে আজকের রান্নার জন্য বাজারে পাঠালো। আদৃশ বাজার থেকে ফেরার পর দুজনে মিলে একসাথে অল্পস্বল্প করে রান্নাঘর গোছালো। এরপর মিম আজকে রাতের খাবারের জন্য ডাল ও আলু ভর্তা বসিয়ে আদৃশকে বলল ভাতের চাল ধুয়ে দিতে। আদৃশ শুধু ভাতের চালই ধুলো না বরং চুলোয় ভাতও বসিয়ে দিল। খাওয়া দাওয়া শেষে রুমে গিয়ে বালিশের উপর মাথা রাখতেই সারাদিনের এক বিশাল ক্লান্তিকর দিনের সমাপ্তি হল। ক্লান্তিতে দুজনের চোখই বুজে আসছিল প্রায়। এই ক্লান্তির মাঝেও আজ হঠাৎ মিমের মন চাইল সে আদৃশের বুকে মাথা রেখে ঘুমাবো। তাই বিনা অনুমতিতেই সে আদৃশের বুকে মাথা রাখল। আদৃশ ততক্ষণে চোখ বুজে ফেলেছিল। বুকের উপর মিমের উপস্থিতিতে সে চোখ খুলল। মিমকে জড়িয়ে ধরে সিলিং এর দিকে কিছুক্ষণ চেয়ে রইল। অতঃপর তৃপ্তিকর কণ্ঠে জিজ্ঞেস করল, নিজের সংসার চালানোর অনুভূতি কেমন মিসেস? মিম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, অন্যরকম। আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে একটা কথাই বলতে পারবো, এই বাসার প্রতিটি জিনিস এখন আমার। এই সংসার আমার। এই বুকটা আমার। আমার পাশে শুয়ে থাকা মানুষটাও আমার। স্বার্থপর এ দুনিয়ায় আমিও স্বার্থপর হয়ে উঠেছি। কেননা এই ঘরের প্রতিটি কোণা আর এই মানুষটাকে শুধুমাত্র আমার বলে দাবি করতে পারছি আমি। এখানকার প্রতিটি জিনিস তোমার। আমিও তোমার আর তুমিও আমার। আমাদের দুজনকে মিলেই আমাদের এ ছোট্ট সংসার। আদৃশ ও মিমের সংসার। পর্ব 15। দুদিন ধরে টুকটাক করে নতুন বাসা গুছালো আদৃশ ও মিম। এ দুদিন আদৃশের ছুটি ছিল। তবে আজ থেকে পুনরায় হসপিটালে জয়নিং এর তারিখ। সকালে ঘুম থেকে উঠে আদৃশ ফ্রেশ হয়ে নিল। ততক্ষণে মিম তার জন্য নাস্তা বানালো। নাস্তা বানানো শেষে রুমে আদৃশের জন্য নাস্তা নিয়ে এলো সে। তার হাতে নাস্তা দেখে আদৃশ জিজ্ঞেস করল, কালকে যে পাউরুটি এনেছিলাম, শেষ সেটা? হুম। এজন্য রুটি বানিয়েছি। বলেই সে এক টুকরো রুটি ছিঁড়ে আলু ভাজি দিয়ে আদৃশের মুখে পুরে দিল। আদৃশ তা খেতে খেতে বলল, আমাকে দুপুরের দিকে একবার মনে করিয়ে দিও পাউরুটি আনার কথা, এভাবে সকালে উঠে রুটি বানানো তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। এ 2-3 দিন আমার ডিউটি ছিল না তাই তোমাকে হেল্প করতে পেরেছি। এখন তো আর পারবো না। এ বলতে বলতে আদৃশের রুটি খাওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এলো। একদম শেষ টুকরো রুটি তার মুখে দিয়ে মিম মিষ্টি হেসে বলল, পাউরুটি হলে যে এভাবে আপনাকে খাইয়ে দিতে পারবো না তাই রুটি বানিয়েছি। আর এখন আমার এমনিতেও কোনো কাজ নেই, সারাদিন বাসায় বসে থাকা ছাড়া, তাই একটু রান্নাবান্না করলে ক্ষতি কি? আচ্ছা, আমি প্লেটটা রেখে আসি। বলেই মিম রান্নাঘরে প্লেট রেখে হাত ধুয়ে নিল।
এরপর রুমে এসে আদৃশের সোজাসুজি দাঁড়ালো সে। আদৃশের পরনের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, শুনুন, এখন আমি সবসময় বাসায় আছি। একা একা ভালো লাগবে না। তাই আপনার ডিউটি শেষ হওয়া মাত্রই চলে আসবেন। কোনো প্রকার দেরি করবেন না। আর হসপিটালে যদি কোনো প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে আমাকে আগে থেকে বলে রাখবেন। আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। আদৃশ মিমের এই মিঠা আবদারে মুচকি হাসল। মিমের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে জিজ্ঞেস করল, আর প্রোগ্রাম না থাকলে? মিম খানিকটা লাজুক হাসল। আদৃশের শার্টের এক অংশ মুঠোয় ধরে তার বুকে মাথা ঠেকাল। বলল, খাবার রান্না করে আপনার জন্য অপেক্ষা করব। সবাই যেমন করে। একটু আদর্শ স্ত্রী হওয়ার চেষ্টা আর কি। আদৃশ মিমের কথায় হেসে ফেলল। বলল, এত আদর্শ হতে হবে না তোমাকে। দুপুরে ক্ষুধা লাগলে আমাকে ছাড়াই খেয়ে নিবে। উহু, দুপুরে দুজন সামনাসামনি বসে খাওয়া দাওয়া করব, এটাও চান না আপনি? আমার ক্ষুধা লাগলেও আমি আপনার অপেক্ষায় থাকব। আদৃশ পুনরায় হাসল। মিমের কপালে অধর ছুঁয়ে দিয়ে বলল, আচ্ছা, অপেক্ষায় থেকো। আর শুনো, তোমার একটা শাড়ি পরা ছবি দিও তো আমাকে। মিম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? আমার ছবি আপনার ফোনে নেই? সে আছে। আমি প্রিন্ট আউট করা ছবি চাইছিলাম। ওটা দিয়ে কি করবেন? আমার কাছে শাড়ি পরা অমন ছবি নেই। আদৃশ খানিক বিরক্তিতে মুখ দিয়ে চশুচক উচ্চারণ করল। বলল, তাহলে আমাকে আবার দোকানে গিয়ে বের করতে হবে ছবি। কিন্তু আপনি ছবি দিয়ে কি করবেন? আদৃশ মিমের কপালে পুনরায় অধর ছুঁয়ে বলল, এই যে, মানিব্যাগের ছোট্ট জায়গাটিতে রাখব তোমাকে। যেন শত ব্যস্ততার মাঝেও তোমার মুখখানা একবার হলেও দেখতে পারি আমি। এই বলে সে শার্টের পকেটের উপর হাত রেখে বলল, ইচ্ছে ছিল এই বুকক কেটে রাখব তোমায়। কিন্তু এমন হলে রোজ একই শার্ট পরতে হতো, নয়তো সব শার্টেই তোমার ছবি রাখতে হতো। আদৃশের হেন কথায় ফিক করে হেসে ফেলল মিম। বলল, হয়েছে হয়েছে, এবার হসপিটালে যান। দেরি হয়ে যাচ্ছে তো। আদৃশ আর কথা বাড়াল না। মিমের পানে তাকিয়ে ভালোবাসায় জড়ানো এক টুকরো হাসি দিয়ে তার কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিল। সে চলে যেতেই মিম প্রথমে নাস্তা করে নিল। অতঃপর আলমারির কাপড়ের ভাঁজ হতে তার চিরচেনা ডায়েরিটা বের করল। বহুদিন পেরিয়ে গিয়েছে এই ডায়েরিতে কলম ছোঁয়ানো হয়নি। তাই আজ একটু লিখতে বসল সে। অনেকদিন হয়েছে মনের কথাগুলো লিখি না। সে কথা জমে জমে এখন পাহাড় হয়ে গিয়েছে। তবে এই পাহাড় খুঁড়ে জমানো কথাগুলো গুছিয়ে লিখার প্রচেষ্টা কি করা উচিত? কেননা এই কথা বা অনুভূতিগুলো শব্দে তুলে ধরতে গেলে হয়তো শব্দহীনতায় ভুগব আমি। শুনেছিলাম বিয়ের পর প্রেম, ভালোবাসা, অনুভূতি সব ফিকে হয়ে যেতে শুরু করে। বড়জোর ২-৩ মাস সেসবের স্থায়িত্ব হয়। কিন্তু আমার বেলায় যে উল্টোটা দেখছি। মনে হচ্ছে এই প্রেম, ভালোবাসা, অনুভূতি ফিকে হওয়ার পরিবর্তে উল্টো গাঢ় হচ্ছে। অদ্ভুত। অবশ্য এই গাঢ় হওয়ার কারণটা আমি বেশ উপলব্ধি করতে পেরেছি। বিয়ের প্রথম দিকে সবকিছুর সাথে মানিয়ে নিতে নিতে কিছুটা সময় লেগেছিল। কিন্তু এখন সব মানিয়ে নিয়ে আমি নিজের অনুভূতিগুলো আঁকড়ে ধরে রাখতে শিখেছি। আমি ঢের টের পাচ্ছি, আদৃশের প্রতি আমি দিন দিন ভীষণ ফুরবল হয়ে যাচ্ছি। কিন্তু আমি যে কারোর প্রতি ফুরবল হতে চাই না। কেননা ভালোবাসার দুর্বলতা যার একবার হয়েছে সে নিজেকে খুইয়ে দিয়েছে। বাঁচতে শিখে গেছে অপর মানুষটির মাধ্যমে। এই যেন এক পরজীবীর জীবন। আশ্চর্য। যে জীবন আমি কখনোই চাইনি, এখন সে জীবনটাই রোজ মোনাজাতে চাইছি আমি। কাউকে ভালোবাসলে বুঝি এতটা পরিবর্তন আসে কারোর মাঝে। আমি রোজ ভাবি আদৃশকে নিয়ে। রোজ ভাবি আমাদের এই সংসার নিয়ে। রোজ ভাবি আদৃশের যত্ন নিয়ে, মাঝে মাঝে ভাবি, যদি কোনো অঘটন ঘটে যায় ছোট্ট এই জীবনে, তাহলে বাঁচব তো আমি। নাকি এই দুনিয়াতে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। হয়তো তখন শিরোনামে থাকবে, একটি ছেলেকে ভালোবেসে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলল মেয়েটি। ভাবতে অবাক লাগে, কারোর মনে আমি ঠিক এতটাই জায়গা করে নিয়েছি যে সে আমাকে ছাড়া কিছুই বুঝে না। সে ভালোবেসে মানিব্যাগের ওই ছোট্ট পকেটে আমার ছবি রাখে। নিজেকে তখন ভীষণ ভাগ্যবতী মনে হয়। ভীষণ।
সময় গড়িয়ে যায় যেন চোখের পলকে। দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 মাস। এই 1 মাসে আদৃশ ও মিমের সময় কেটেছে সাধারণভাবেই। মিম সারাদিন বাসায় সময় কাটায়। আর আদৃশ সময় কাটায় হসপিটালে, ক্লিনিকে। বাকি যে সময়টুকু দুজনে একসাথে পায় সে সময়টাতে তারা কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি টাইম স্পেন্ড করে। বাইরে একটু ঘুরতে নিয়ে যাওয়ার কথা থাকলেও আদৃশ কাজের চাপে মিমকে সময় দিতে পারে না। এতে অবশ্য মিমের মন খারাপ হলেও সে আদৃশকে কিছু বলে না। কারণ সে জানে এসব তাদের ভবিষ্যতের জন্যই করা হচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখছিল মিম। তার দৃষ্টিজোড়া অপেক্ষায় ছিল আদৃশের। বাসার এই গলিতে আসা প্রতিটি হুড়তোলা রিকশায় দৃষ্টি বুলিয়ে নিচ্ছে। এভাবে আধ ঘন্টা যাবৎ অপেক্ষার পর হঠাৎ দূর হতে তার বোধ হলো একটা রিকশায় আদৃশকে দেখতে পেয়েছে সে। কিন্তু এ কি, তার সাথে একটা মেয়েও বসে আছে। আদৃশের পাশে মেয়েটিকে দেখে মিমের বুকটা ধক করে উঠল। ক্ষণিকের জন্য যেন তার দম বন্ধ হয়ে এলো। মস্তিষ্কের নিউরনগুলোও ক্ষণিকের জন্য বিশ্রাম নিল বোধ হয়। সে দেখল হুড়তোলা রিকশায় আদৃশ ও একটি মেয়ে বসে আছে। দুজনে বেশ হাসাহাসি করে কথা বলছে। কয়েক সেকেন্ডের মাঝেই রিকশাটি তাদের বাসা পেরিয়ে পরের গলিতে চলে গেল। মিম সেখানেই থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মস্তিষ্কে তখন হাজারো প্রশ্নের মেলা বসল। মেয়েটি কে? এত রাতে মেয়েটি আদৃশের সাথে রিকশায় কেন? তবে কি এতদিন ধরে যে বিশ্বাসের খুঁটি সে স্থাপন করেছে তা কি ভেঙে যাবে? আদৃশ কি তাকে চিরদিনের জন্য ছেড়ে দিবে? কই, কখনো তো আদৃশের ব্যবহারে এমনটা মনে হয়নি। আদৃশ এমন করলে সে বাঁচবে কি করে? ভেঙে পড়বে তো সে। আর ভাবতে পারছে না মিম। কোনোমতে রুমে এসে বসল সে। মিনিট 5 মাঝে হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। চমকে উঠল সে। টলমল পায়ে গিয়ে দরজা খুলল সে। দরজা খুলতেই আদৃশের ক্লান্তিমাখা মুখখানা নজরে এলো। আচ্ছা, এই মানুষটা কি সত্যিই তাকে ধোঁকা দিচ্ছে? নাকি সম্পূর্ণটাই চোখ আর মনের ভুল? আদৃশ রুমে চলে এলো। মিমের মুখে কোনো হাসি নেই। সেই নীরস ও কঠোর কণ্ঠে জিজ্ঞেস করল, রিকশায় মেয়েটি কে ছিল? আদৃশ তখন শার্টের বোতাম খুলছিল। হঠাৎ মিমের প্রশ্নের জবাবে সে জিজ্ঞেস করল, কোন মেয়ে? তারপর হঠাৎ মনে এসেছে এমনভাবে বলল, ওহ, জ্যোতি আপুর কথা বলছো? এই একটি প্রশ্নই যেন মিমের বুকের উপর হতে মস্ত বড় এক পাথর সরিয়ে দিল। সে আড়ালে নিঃশ্বাস ছেড়ে বলল, এইটা জ্যোতি আপু ছিল? উনি কে? তুমি চিনবে না বোধ হয়। উনি আমাদের মেডিকেলের সিনিয়র। আমার 3 ব্যাচের সিনিয়র। আদৃশের কথাগুলো শুনে মিম ধীরে ধীরে স্বস্তি বোধ করছে। কিন্তু ব্যাপারটি আদৃশকে বুঝতে দিল না সে। তবে কিছুক্ষণের মাঝেই তার নীরবতা ও দৃষ্টির অস্থিরতা দেখে আদৃশ ঠিকই বিষয়টি ধরতে পেল। আদৃশ তার কাছে এসে তার গালে হাত রেখে নরম স্বরে জিজ্ঞেস করল, অন্য কিছু ভেবেছিলে তুমি? মিম নীরব রইল। দৃষ্টি লুকালো আদৃশ হতে। আদৃশ ছোট্ট এক নিঃশ্বাস ছাড়ল। সে নিশ্চিত হলো মিম জ্যোতি আপুর সাথে তাকে রিকশায় দেখে সন্দেহ করেছে। এতে খানিক ব্যথিত হলো সে। তবে মিমকে জিজ্ঞেস করল, এখনো বিশ্বাস করতে ভয় পাও? এখনো কি আমার পুরোপুরি আস্থা আনতে পারোনি? মিম তৎক্ষণাৎ দৃষ্টি তুলল। অস্থির কণ্ঠে বলল, এমনটা না। আপনি আমাকে ভুল বুঝবেন না। কিন্তু এত রাতে একটা মেয়ের সাথে রিকশায় দেখে সত্যিই আমার ভালো লাগেনি। যদিও আমি কিছুক্ষণের জন্য। সম্পূর্ণ বাক্যটি শেষ করতে দিল না আদৃশ। এর পূর্বেই মিমকে বুকে জড়িয়ে ধরে বলল, ইটস ওকে মিশমিশ। তোমার সন্দেহ করাটা স্বাভাবিক। এত রাতে একটা মেয়ের সাথে একটা ছেলের রিকশায় চড়া দেখলে অন্য কিছু ভেবে নেওয়াটা স্বাভাবিক মনে করছি। কিন্তু এ ছাড়া কোনো উপায় ছিল না বুঝলে। জ্যোতি আপু প্রেগন্যান্ট। 1 সপ্তাহ হলো হসপিটালে জয়েন করেছে। আজ নাইট ডিউটি ছিল। কিন্তু উনার হাজবেন্ড ছিল শহরের বাইরে। এখন এত রাতে তো উনাকে একা ছেড়ে দেওয়া যায় না। আর যখন শুনলাম উনার বাসা আমাদের কাছেই তখন উনাকে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আচ্ছা, বলো তো, এখানে কি আমার সিদ্ধান্তটা ভুল ছিল? মিম আদৃশকে ছেড়ে দাঁড়ালো। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, না, ভুল ছিল না। আপুর এ অবস্থায় রাতে বাসায় পৌঁছে দিয়ে ভালো করেছেন।
কিন্তু আমি কি করব বলুন তো? আমি ভীষণ কষ্ট পেয়েছি উনাকে আপনার পাশে দেখে। উল্টাপাল্টা অনেক কিছু ভেবে নিয়েছিলাম। আচ্ছা, শুনুন, আমাকে প্রমিস করুন, কখনো উল্টাপাল্টা কিছু করবেন না, হ্যাঁ? এমনটা করলে আমি সত্যিই বাঁচতে পারবো না। বলেই মিম অঝরে কেঁদে দিল। আদ্রিস সাথে সাথে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তার পিঠে আলতো চাপড় দিয়ে বলল, পাগল মেয়ে। বলে কি? বাঁচবে না কেন? এসব কথা বলতে হয় না। আর আমি প্রমিস করছি, এমন অঘটন কখনো ঘটবে না। মিম আদ্রিসকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, সত্যি প্রমিস তো? হ্যাঁ, সত্যি প্রমিস। একটা মেয়ে আর যাই কিছু ভাগাভাগি করুক না কেন, স্বামীর ভাগ সে কখনো কাউকে দিবে না। এটা জেনে রাখুন আপনি। বলে সে ঈষৎ ফুপাতে লাগল। আদ্রিস তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই যে জেনে রাখলাম আমি। মিম আর কথা বলল না। আদ্রিসকে সেভাবে ধরেই দাঁড়িয়ে রইল। 2 মাস পর মিমের ফাইনাল প্রোফের রেজাল্ট বের হলো। 3 সাবজেক্টেই পাশ করল সে। অর্থাৎ এক চান্সেই প্রোফ পাশ করল সে। আদ্রিস ও মিম একসাথেই রেজাল্ট দেখল। রেজাল্ট পাওয়ার সাথে সাথেই আদ্রিস মিমকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কংগ্রাচুলেশনস মাই ডিয়ার ওয়াইফ। অ্যাট লাস্ট, ইউ আর আ ডক্টর। বলে তাকে ছেড়ে দিয়ে বলল, শেষমেশ নামের পাশে ডাক্তার বসাতে পারছেন মিসেস দা উম্মে মিম। হাউ আর ইউ ফিলিং? প্রচণ্ড খুশিতে মিমের চোখের কোণে পানি চকচক করছে। সে হাসি মুখে বলল, আই এম ফিলিং লাকি, আমার 5 বছরের সংগ্রাম শেষ হলো। যে নামের পাশে ডাক্তার শব্দটা বসাতে এত কষ্ট করেছি শেষমেশ সে উপাধিটা পেয়েছি আমি। আলহামদুলিল্লাহ। আমি আব্বু আম্মুকে জানাই। বলেই সে তার বাবা মাকে কল করে জানালো এই সংবাদটি। আর আদ্রিস জানালো তার বাবা মাকে। দুজনের বাবা মার সাথে কথা শেষ হলে দুজন ব্যালকনিতে গিয়ে বসল। আকাশটা শেষ বিকেলের ছোঁয়ায় স্বর্ণালী রূপ ধারণ করেছে। নীল মেঘের সাথে আলপনা আঁকছে লালচে কমলা মেঘ। প্রকৃতিটা ধীরে ধীরে দারুণ উপভোগ্য হয়ে উঠছে। আদ্রিস মিমকে জিজ্ঞেস করল, কি চাও রেজাল্ট উপলক্ষে? জানি না। একটু ভেবে নেই। তারপর বলি। পরের সময়ের জন্য ভাবো। আজকে ডিনার ডেটে চলো। মিম ভ্রু কুঁচকে তাকালো। জিজ্ঞেস করল, এত সাদামাটা গিফট? যদি না যাই ডেটে? না গেলে আর কি? তোমার জন্য এখানেই ডিনার ডেটের আয়োজন করব। একটা রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করব। আর কম মনে হচ্ছে? আচ্ছা, তাহলে তোমার জন্য একটা সুন্দর কালো শাড়ি আনব। গোলাপের পাপড়ি দিয়ে রুম সাজাবো। এরপর, এরপর, এরপর তোমার প্রশংসায় মত্ত হব আমি। তোমার চোখে চেয়ে থেকে মুগ্ধ হব। তোমার রূপের প্রশংসা করব। একটা স্লো সঙ্গে নাচব। তোমার কপালে একটা চুমু দিব। বাহ, এত প্ল্যানিং! যেন ওয়াইফ না, গার্লফ্রেন্ড আপনার। কেন? ওয়াইফের সাথে বোধহয় এমন করা যায় না? যায় তো। তবে এসব সাধারণত গার্লফ্রেন্ডের সাথেই বেশি করে ছেলেরা। যেন পটে যায়। এই বলেই সে ঠোঁটের কোণে চাপা হাসি রেখে ভ্রুজোড়া কুঁচকে জিজ্ঞেস করল, 1 মিনিট, 1 মিনিট, আপনি আমাকে পটাতে চেষ্টাতে করছেন না তো? আদ্রিস বাঁকা হেসে মিমকে বাহুডোরে আবদ্ধ করে বলল, তোমাকে পটানোর কি আছে? তুমি তো আমারই। এই মিম শুধু আদ্রিসের। পর্ব 16। রেজাল্ট দেওয়ার 1 সপ্তাহের মাঝে ওরিয়েন্টেশনের মাধ্যমে ইন্টার্নিরা হসপিটালে জয়েন করল। ইন্টার্নি ডিউটি রোস্টারে প্রথম 4 মাসের জন্য মিমের ভাগে পড়ল মেডিসিন ডিপার্টমেন্টের ডিউটি। যেহেতু মেডিসিনে ডিউটি পড়েছে সেহেতু আদ্রিস চাইল প্রথমেই যেন কার্ডিওলজিতে মিমের ডিউটি প্লেসমেন্ট হয়। কিন্তু অনেক অনুরোধের পরও কার্ডিওলজিতে কারোর প্লেসমেন্টই দেওয়া হলো না, আপাতত কার্ডিওলজি গত বছরের ইন্টার্নিদের হাতেই রয়েছে। এখন নতুন ইন্টার্নিদের মেডিসিনের ইউনিট হিসেবে ভাগ করে দেওয়া হচ্ছে। সেই হিসেবে মিমের ভাগে মেডিসিন ইউনিট 1-এর ডিউটি পড়ল। দুজনেরই মন খারাপ হলো। কিন্তু কিছুই করার রইল না। সকাল 8টার মধ্যে জয়েন হলেও আনুষ্ঠানিকতা শেষ করে কাজ শুরু করতে করতে 10টা বেজে গেল। প্রথম দিন হিসেবে মিমসহ নতুন ইন্টার্নিরা বেশ দ্বিধাদ্বন্দ্বে কাজ শুরু করল। যেহেতু প্রথম দিন সেহেতু তাদের ডিউটি চলাকালীন কি দায়িত্ব তা বুঝে নিতে খানিক সময় লাগল। তাদের ডিউটি শুরু হলো সিএ এর রাউন্ড দিয়ে।
এরপর রাউন্ডে এলেন প্রফেসর স্যার। রাউন্ড শেষে ইন্টার্ন রুমে বসতে না বসতেই সিভিয়ার এবডোমিনাল পেইন নিয়ে এক পেশেন্ট ভর্তি হলো। দুজন মেডিকেল অফিসারের সাহায্য নিয়ে মিমসহ দুজন ইন্টার্নি সেই পেশেন্টকে ম্যানেজ করল। এভাবেই তাদের পুরোটা দিন চলে গেল। মর্নিং ডিউটি, ইভিনিং ডিউটি শেষে রাত প্রায় 9:30টায় বাসায় ফিরল মিম। আদৃশ তখন বাসায় ছিল। বাসার প্রধান দরজা খুলে যখন মিমের ক্লান্তিমাখা মুখখানা দেখল আদৃশ, তখন তার ভীষণ মায়া হল। হঠাৎ বলাকওয়া ছাড়াই আকস্মাৎ মিমকে জড়িয়ে ধরল সে। মিম তখন কেবলই বাসার ভেতরে পা রেখেছে। আদৃশের এমন আচমকা জড়িয়ে ধরাতে সে খানিক চমকে উঠল। অতঃপর সাথে সাথে আদৃশকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে কপট রাগ দেখিয়ে বলল, সারাদিন ডিউটি করে মাত্র বাসায় আসলাম, ঘেমে নিয়ে একাকার, এর মধ্যে জড়িয়ে ধরলেন কেন? দুর্গন্ধ লাগে না? আদৃশ হেসে উঠল, বলল, ওসব দুর্গন্ধ নাকে লাগে। এই যে সারাদিনের একটা ক্লান্তি ভাব ছিল তোমার চেহারায়, সেটা আমার জড়িয়ে ধরার পরপরই তো শেষ হয়ে গেল। কি হলো না? মিম ঠোঁট চেপে মুচকি হাসল, বলল, হয়েছে হয়েছে, এসব একদিনই করবেন, জানা আছে। রোজ কি আর সেই ইচ্ছা থাকবে নাকি? আদৃশ ততক্ষণে বাসার দরজা আটকে দিয়েছে। মিমের পিছু পিছু যেতে যেতে সে বলল, তুমি যদি চাও, তাহলে রোজ বাসায় আসার পর এভাবে জড়িয়ে ধরব তোমাকে। চাও এমনটা? মিম রুমে এসে পরনের এপ্রন খুলতে খুলতে মৃদু হাসির সহিত ক্লান্তিমাখা কণ্ঠে বলল, সারাদিনের ক্লান্তি যদি এক নিমিষেই এভাবে গায়েব করা যায় তাহলে এই সুযোগ সুবিধা কে না চাইবে বলুন। আচ্ছা, বুঝলাম তোমার কথা। এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, একসাথে রাতের খাবার খাবো। রান্না করেছি তোমার জন্য। আদৃশের হেন কথা শুনে মিম বিস্মিত চাহনিতে চেয়ে বলল, আপনি রান্না করেছেন? হ্যাঁ। এত অবাক হওয়ার কি আছে? আমি কি রান্না পারি না ভেবেছ? না, সেটা বলিনি। মানে ডিউটি শেষে রান্না করার এনার্জি ছিল? আমার ডিউটি 5টায় শেষ হয়েছে ম্যাডাম। আপনি এই রাতে এসে রান্না করতে পারবেন না দেখে আমি রান্না করেছি। এবার দ্রুত ফ্রেশ হয়ে নিন। আর আমার হাতের রান্না খেয়ে টেস্ট করে বলুন কেমন হয়েছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, বলে মিম ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আদৃশের হাতের রান্না খাওয়ার পর সে প্রশংসায় পঞ্চমুখ হল। সত্যিই সে ভাবেনি আদৃশের হাতের রান্না এত দারুণ হবে। এভাবে সময় কেটে যাচ্ছে দুজনের। ভালোমন্দ সময় নিয়ে বেশ সময় কাটাচ্ছে তারা, কখনো ডিউটির ফাঁকে একটু সময় পেলে ঘুরে আসে দুজনে। কখনো কারোর ডিউটি টাইম কম থাকলে সে এসে বাসায় রান্না করে। এমনই একদিন মিমের ডিউটি পড়ল রাতে। আদৃশের সেদিন ক্লিনিকের ডিউটি ছিল না বিধায় সন্ধ্যায় বাসায় ফিরে মিমের জন্য রান্না করল। রাত প্রায় 12:30টার দিকে সে খাবার নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হল। হসপিটালে এসে দেখল ওয়ার্ড একদম অন্ধকার। রোগীরা সবাই যে যার মতো বাতি নিভিয়ে ঘুমাচ্ছে। তাই সে খাবার নিয়ে সোজা ইন্টার্ন রুমে চলে আসলো। ইন্টার্ন রুমে এসে দেখল দুটো মেয়ে বিছানায় ঘুমাচ্ছে, একটা ছেলে ও একটা মেয়ে বসে গল্প করছে। আর মিম না গল্প করছে, না ঘুমাচ্ছে। সে বসে বসে ঝিমাচ্ছে। ইন্টার্ন দুজন যারা জেগে ছিল তারা আদৃশকে দেখা মাত্রই সম্মান দিতে দাঁড়িয়ে পড়ল। আদৃশ তাদের ইশারায় বসতে বলে মিমের পাশে নিঃশব্দে একটা চেয়ার নিয়ে বসল। কিছুক্ষণ বিরক্ত না করে এভাবেই বসে রইল সে। এরপর হঠাৎ মিমের কানের কাছে ফিসফিস করে বলল, মিশমিশ। চমকে উঠল মিম। উপরন্তু আদৃশকে পাশে বসে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে গেল সে। তার এ কাণ্ড দেখে আদৃশসহ বাকি দুই ইন্টার্নিও হেসে উঠল। মিম তৎক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করল, আপনি এখানে কি করছেন? আদৃশ ব্যাগ থেকে খাবার বের করতে করতে বলল, তোমার জন্য খাবার এনেছি। ভাবলাম নাইট ডিউটি করে হয়তো রাতে খুব ক্ষুধা লাগতে পারে তাই খাবার আনলাম। শুধু শুধু এত রাতে কষ্ট করার দরকার কি? কষ্ট কিসের? তুমি যে নাইট ডিউটি করছো সে হিসেবে তোমার দেখভাল করার দায়িত্ব কি আমার কাঁধে পড়ে না? তারপরেও খামোখা কষ্ট করা শুধু। আদৃশ ও মিমের এই মুহূর্তগুলো দেখে ইন্টার্ন মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। বলল, ভাইয়া তোকে কত ভালোবাসে মিম। আমার বরটাও যদি এমন ভালোবাসতো। মিম জবাবে কিছু বলল না।
মুচকি হাসলে শুধু। আদৃশ তাদের জন্য খাবার বের করল। ডিউটিতে মিম একা নেই বলে তারসহ আরও একজনের খাবার অতিরিক্ত রান্না করে এনেছিল আদৃশ। সে খাবারই দুজন ইন্টার্নিকে দিল সে। খাওয়া দাওয়া শেষে চারজনে বেশ কিছুক্ষণ গল্প করল। এরপর রাতে ইমার্জেন্সি এক পেশেন্ট আসলো বলে তারা তিনজনই চলে গেল ওয়ার্ডে। তাই আদৃশও আর বসে রইল না। খাবারের বক্সগুলো গুছিয়ে বাসায় চলে এলো। মেডিসিন প্লেসমেন্টের শেষ 1 মাসের প্রথম 2 সপ্তাহের জন্য কার্ডিওলজি ইউনিটে ডিউটি পড়ল মিমের। সে সময় আদৃশের অধীনে ভালোভাবেই পেশেন্ট হ্যান্ডেল করতে শিখে গিয়েছিল সে। কিন্তু 3 বাদে হঠাৎ এক বিপত্তি ঘটল। হসপিটালের সামনের এক মুদিখানা দোকানে হঠাৎ কার্ডিয়াক এরেস্ট নিয়ে ইমার্জেন্সি থেকে এক পেশেন্ট কার্ডিওলজি ইউনিটে আসলো। লোকটি কার্ডিয়াক এরেস্ট সাথে সিভিয়ার ব্রেথলেসনেস নিয়ে ওয়ার্ডে আসলো। ওয়ার্ডে আসার পরপরই সবার মাঝে হুলস্থুল এক কাণ্ড বেঁধে গেল। মিম ও আদৃশসহ দুজন মেয়ে ইন্টার্নি তখন পেশেন্ট দেখছিল। হঠাৎ সেই ইমার্জেন্সি পেশেন্ট আসায় আদৃশ ছুটে গেল সেদিকে। বাকি তিনজনও তার পিছু পিছু ছুট লাগালো। আদৃশ দ্রুত গিয়ে লোকটির পালস চেক করল। চোখের পাতা খুলে দেখল। দ্রুত মিমকে বলল সিপিআর দিতে আর সে চলে গেল ডিফিব্রিলেটরের ব্যবস্থা করতে। হঠাৎ ইমার্জেন্সি সিচুয়েশনে পেশেন্টকে দেখে মিম খানিক অস্থির হয়ে পড়েছিল। কিন্তু যখন তাকে সিপিআর দিতে বলা হলো তখন সে আরও অস্থির হয়ে পড়ল। কেননা সে এর পূর্বে কখনো সিপিআর দেয়নি। তবে পাঠ্য বইয়ের জ্ঞান অনুযায়ী যতটুকু পারল সে চেষ্টা করল। বুকের হৃৎপিণ্ড যেখানে অবস্থিত সেখানে বাম হাত রেখে ডান হাত দিয়ে দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করল। কয়েকবার চাপ দেওয়ার পরও পেশেন্টের অবস্থার উন্নতি হল না। ততক্ষণে আদৃশ চলে এসেছে। সেও বেশ অস্থির হয়ে পড়েছে। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যে কোনো মূল্যে এই লোকটিকে বাঁচাতে হবে। এ বাদে আর কোনো কথাই তার মাথায় নেই। ফলে সে মিমের সিপিআর দেওয়ার কৌশল দেখে বেশ রেগে গেল। মিমকে খানিক ধমকের সুরে বলল, সরো এখান থেকে। আমি দিচ্ছি। তুমি অক্সিজেন মাস্ক লাগাও। হঠাৎ আদৃশের ধমক শুনে মিম চুপসে গেল। সরে এলো সেখান থেকে। অক্সিজেন মাস্ক লাগানোর মতো মনমানসিকতা রইল না তার। ফলে অন্য এক ইন্টার্নি মাস্ক লাগালো। 5 মিনিটের মাথায় পেশেন্ট কিছুটা স্বাভাবিক হলো। হাফ ছেড়ে বাঁচল আদৃশসহ বাকি 2 ইন্টার্নি। শেষ পর্যন্ত লোকটিকে বাঁচাতে পেরেছে তারা। বিজয়ীর হাসি ফুটে উঠল তাদের চেহারায়। এদিকে মিম গোমরামুখে বসে আছে হসপিটালের লবিতে। নিজেকে এই মুহূর্তে ভীষণ ব্যর্থ মনে হচ্ছে তার। তার মাথায় একটা বিষয়ই ঘুরপাক খাচ্ছে, একটা ইমার্জেন্সি পেশেন্টকে সে ভালোমতো ট্রিটমেন্ট দিতে পারল না। এভাবে হলে সে ভবিষ্যতে কি করবে? উপরন্তু আদৃশের ধমক শুনে সে খানিক ব্যথিত হয়েছে বটে। আদৃশ ওয়ার্ড থেকে বেরিয়ে দেখল মিম লবিতে বসে আছে। সে গিয়ে মিমের পাশে বসল। মিমের গোমরামুখ ভাব দেখে সে অনুমান করল, তার ধমকের ফলেই এমনটা হয়েছে। তাই সে অনুতপ্ত স্বরে বলল, সরি মিশমিশ। আসলে তোমাকে ওভাবে ধমক দিতে চাইনি। এমন ইমার্জেন্সি কেস দেখলে আসলে মাথা ঠিক রাখা যায় না। মিম প্রত্যুত্তর জানালো না। ধীরে ধীরে আদৃশের কাঁধে মাথা রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। বলল, আপনার দোষ নেই। এমন সিচুয়েশনে রাগ হওয়াটা স্বাভাবিক। আসলে দোষটা আমারই। আমি কেসটা হ্যান্ডেল করতে পারিনি। এজন্য মন খারাপ করছো তুমি? পাগল মেয়ে। এজন্য কেউ মন খারাপ করে? করাটা কি স্বাভাবিক না? একজন ইন্টার্নি হয়েও পেশেন্ট হ্যান্ডেল করতে পারলাম না আমি। দেখো মিশমিশ, কেউ শুরু থেকে সব শিখে আসে না। ধীরে ধীরে শিখে, ভুলের মাধ্যমে শিখে, নতুন নতুন কাজের মাধ্যমে শিখে। তুমি এমন কেস প্রথম পেয়েছ। তাই হ্যান্ডেল না করতে পারাটাই স্বাভাবিক। আজ যে পারোনি, দেখবে পরবর্তীতে এমন সিচুয়েশনে পড়লে কিছুটা হলেও হ্যান্ডেল করতে পারবে। এজন্য এ নিয়ে মন খারাপ করো না। সব ঠিক হয়ে যাবে। মিম প্রত্যুত্তর দিল না। দীর্ঘশ্বাস ছাড়ল শুধু। আদৃশ যতই তাকে বোঝানোর চেষ্টা করুক, তার মাথায় শুধু নিজের ব্যর্থতাই ঘুরে বেড়াচ্ছে। নিজেকে বলছে, এটা স্বাভাবিক। কিন্তু নিজেকে বোঝাতে পারছে না, এ ব্যাপারটা স্বাভাবিক। শেষ সপ্তাহে ইমার্জেন্সি ডিউটি রোস্টার হলো মিমের।
এখন ইমার্জেন্সি পেশেন্ট মোটামুটি ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে সে। রাতভর ইমার্জেন্সিতে ডিউটি করে সকালের দিকে খানিকটা চোখ লেগে গিয়েছিল তার। হঠাৎ চারদিকে তুমুল হৈহট্টগোলের আওয়াজ শুনে পিটপিট করে চোখ খুলল সে। উড়ো খবর এলো, হসপিটালের কাছের রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট করেছে একজন। অবস্থা খানিক নাজুক। মিম খবরটা শুনল। খুব একটা চিন্তা বা অস্থিরতা কাজ করল না তার মাঝে। কেননা এর পূর্বেও দুবার এমন রোড অ্যাক্সিডেন্টের পেশেন্ট হ্যান্ডেল করেছে সে। আজকের কেসটাও সে হ্যান্ডেল করতে পারবে এমন আত্মবিশ্বাস আছে তার। তাই নার্সকে তুলো রেডি করতে বলে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে আসলো সে। ততক্ষণে স্ট্রেচারে করে পেশেন্টকে ইমার্জেন্সিতে আনা হয়েছে। মিম ঘুমোঘুম চোখে এগিয়ে গেল স্ট্রেচারের দিকে। কিন্তু স্ট্রেচারের কাছে গিয়ে সেখানে শুয়ে থাকা রতাতো মানুষটির চেহারা দেখে তার চোখের ঘুম মুহূর্তেই উবে গেল। কেননা স্ট্রেচারে শুয়ে থাকা রতে জর্জরিত মানুষটি আর কেউ নয় বরং আদৃশ। আদৃশকে এই অবস্থায় দেখে মিমের পুরো দুনিয়া যেন কিছুক্ষণের জন্য থমকে গেল। নিঃশ্বাস নিতে ভুলে গেল সে। অন্তিম পর্ব। আদৃশকে দেখে মিমের পা থরথর করে কাঁপছে। দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে। গতকাল রাতে সুস্থ স্বাভাবিক থাকা মানুষটি আজ রাতে মাখামাখি হয়ে স্ট্রেচারে শুয়ে আছে, এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে তার। আদৃশ স্ট্রেচারে শুয়ে ব্যথায় গোঙাচ্ছে। চোখ দুটো আধ বোজা। মিমকে এখনো দেখেনি সে। হয়তো মিমকে দেখলে এই অবস্থাতেও অস্থির হয়ে পড়ত সে। এদিকে মিমের কানে চারপাশের হুলস্থুল আওয়াজ ভেসে আসছে। নার্সরা ছুটে আসছে স্ট্রেচারের দিকে, তার দু চোখ জলে ভিজে আসছে। অনুভব করছে তুমুল জোরে লাফানো হৃৎপিণ্ডের কম্পন। তার যে এই মুহূর্তে ট্রিটমেন্ট দিতে হবে সেটাও সে ধাক্কায় বেমালুম ভুলে বসেছে। হঠাৎ এক নার্স এসে তার হাত ধরে ঝাঁকি দিল। বলল, ডক্টর, পেশেন্টের অবস্থা ভালো না। ট্রিটমেন্ট শুরু করুন। মিম বাস্তবে ফিরে এলো। তার দু চোখ বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। সে কোনোমতে নিজেকে ধাতস্থ করে নিয়েছে। পালস রেট মাপার জন্য আদৃশের স্ট্রেচারের কাছে গিয়ে দাঁড়ালো সে। কম্পিত হাতে আদৃশের হাত ধরল। অমনিই আদৃশ ব্যথায় গুমিয়ে উঠল। তৎক্ষণাৎ ভয়ে সে হাত ছেড়ে ছিটকে দূরে গিয়ে দাঁড়ালো। ওদিকে নার্স তার এ কাণ্ড দেখে ভীত হল। ভাবল, ডাক্তারের এ কাজে যদি এই রোগী মারা যায় তাহলে সব দোষ তাদের সবার ঘাড়ে পড়বে। সে আর দেরি করল না। অন্যান্য নার্সের সহযোগিতায় তুলো দিয়ে আদৃশের কপালের রত মুছতে লাগল। ওদিকে আদৃশকে অ্যাক্সিডেন্ট স্পট থেকে হসপিটাল অবধি নিয়ে আসা এক লোক নাকসিটকে মিমকে বলল, কেমন ডক্টর আপনি? কিছু করছেন না কেন? লোকটা মরে যাচ্ছে তো। মিমের কানে মরে যাচ্ছে শব্দটি বাড়ি খেল। তার মস্তিষ্ক সোচ্চার হল। সে দাঁতে দাঁত চেপে চোখের পানি মুছল। দ্রুত নার্সের কাছ থেকে গ্লাভস পরে তুলো নিয়ে হাতের কাটা অংশ পরিষ্কার করতে লাগল। তার কান্না এখনো থামছে না। বারংবার তার চোখজোড়া ভিজে আসছে। আদৃশ বেশ কষ্টে সৃষ্টে দৃষ্টি মেলল। দৃষ্টি মেলে মিমকে সম্মুখে দেখে দুর্বল হাসল। বিড়বিড় করে বলল, মিশমিশ, তুমি আমার ট্রিটমেন্ট করছো। এমনিতেই মিম নিজের কান্না সংযত রাখতে ব্যর্থ হচ্ছিল। উপরন্তু আদৃশের দুর্বল কণ্ঠের কথাগুলো শুনে সে নিজেকে আর সংযত রাখতে পারল না। অঝরে কেঁদে দিল সে। কিন্তু তবুও আদৃশের শরীরের কাটা অংশের রত পরিষ্কার করছে সে। আদৃশ তার এ কান্না দেখে নিস্তেজ হেসে বলল, এই মেয়ে, কান্না করছো কেন? আমার কি কিছু হয়েছে? আমি একদম সুস্থ আছি দেখো। মিমের দৃষ্টির সম্মুখ নঞ্জলে ঝাপসা হয়ে আসছে। তবুও সে হাত চালাচ্ছে। এ পর্যায়ে সে নার্সকে একটা ধমক দিয়ে বলল, কি ব্যাপার? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ভিতর থেকে ডক্টর ওমরকে ডেকে আনা যাচ্ছে না? মিমের ধমক শুনে একজন নার্স ইন্টার্ন ডক্টরকে ডাকতে ছুটে গেল ভিতরের দিকে। অপর নার্স আদৃশের কপালের রত মুছছে। আরেক নার্স পায়ের রত মুছছে। ইমার্জেন্সি রুমে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। কেউ কারোর দিকে তাকানোর বা সাহায্য করার প্রয়োজন মনে করছে না। প্রত্যেকে নিজেদের রোগীদের নিয়ে ব্যস্ত। তন্মধ্যে কয়েকজন উৎসুক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছে। আদৃশের এখন ভীষণ দুর্বল লাগছে। আর চোখজোড়া মেলে রাখতে পারছে না সে। ওদিকে মিম অঝরে কান্না করেই যাচ্ছে।
তার মনে হচ্ছে এই তুলো কাটা জায়গায় লাগলেই আদৃশ ভীষণ ব্যথা পাবে। এই প্রিয় মানুষটিকে কি করে সে ব্যথা দিতে পারে? কিন্তু এখন এই ব্যথার ব্যাপারটি মস্তিষ্কে আনলেই সে ব্যর্থ। আদৃশের চিকিৎসা করতে পারবে না সে। জখমও সারিয়ে তুলতে পারবে না। ইন্টার্ন রুম থেকে ডক্টর ওমর ছুটে এসেছে ততক্ষণে। আদৃশকে এই অবস্থায় দেখে সে আঁতকে উঠল। এতক্ষণ পর ওমরকে দেখে মিম কাঁদতে কাঁদতে শক্ত কণ্ঠে বলল, এদিকে যে একটা এন্টের পেশেন্ট এসেছে, সেটা শুনেছিস? কোথায় ছিলি তুই? ডক্টর ওমর আদৃশকে দেখে আতঙ্কিত স্বরে বলল, আদৃশ ভাই যে কিভাবে এন্ট করলো? কখন করলো? এখন এসব উত্তর দেওয়ার সময় নেই ওমর। তুই কিছু কর। আমি আর পারছি না। বলেই মিমের হাত থেকে তুলো পড়ে গেল। পা জোড়া নিস্তেজ হয়ে এলো। এই বুঝি এখনই পড়ে যাবে সে। একজন নার্স এসে তাকে ধরল। জিজ্ঞেস করল, আপনার হাজবেন্ড, ডক্টর? মিম মৃদু মাথা দলিয়ে হ্যাঁসূচক জবাব দিল। ডক্টর ওমর ততক্ষণে আদৃশকে নিয়ে ইমার্জেন্সি রুমে গেল। এতক্ষণ সেখানে নর্মাল ডেলিভারির এক পেশেন্ট ছিল। ডক্টর ওমর আদৃশকে প্রাথমিক চিকিৎসা দিল। সাথে তার হাত, পায়ের এক্সরে করালো। পায়ে ফিবুলা বোনসের ফ্র্যাকচার ও হাতে রিস্ট জয়েন্টে ইনজুরি হয়েছে। মাথায় কোনো ইন্টারনাল ইনজুরি হয়েছে কি না তা দেখার জন্য সিটি স্ক্যান করল। পেটে করল আল্ট্রাসোনোগ্রাফি। সব রিপোর্ট নর্মাল এলো। এক্সটার্নাল ইনজুরির জন্য আদৃশের হাত, পা, মাথায় ব্যান্ডেজ করিয়ে ওষুধ খাইয়ে ঘুমিয়ে রাখা হলো। সিদ্ধান্ত নেওয়া হলো, সে ঘুম থেকে জেগে উঠলেই প্লাস্টার করার জন্য অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে পাঠানো হবে। আদৃশের এহেন অবস্থার কথা শুনে জরুরি ভিত্তিতে তার ও মিমের পুরো পরিবার হসপিটালে চলে এলো। মিম ডিউটি বাদ রেখে তার পাশেই বসে থাকতে চাইল। কিন্তু আদৃশের মা তাকে সাহস দিয়ে ডিউটি করতে পাঠালো। যদিও মিম ডিউটির পুরো সময়টুকু আদৃশকে নিয়ে চিন্তা করে গিয়েছে। তার চোখের সামনে থেকে এখনো রতে মাখামাখি আদৃশের প্রতিচ্ছবি যাচ্ছে না। 2 ঘন্টা পর আদৃশের জ্ঞান ফিরলে তাকে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হলো। ডান হাত ও পা প্লাস্টার করিয়ে 3 দিনের জন্য হসপিটালে অ্যাডমিট করিয়ে রাখা হলো। রাতে মিম ডিউটি শেষ করে এসে কেবিনে আদৃশের পাশে বসল। আদৃশ তখন চোখ বন্ধ করেছিল। তার পাশে কেউ বসেছে টের পেতেই সে চোখ মেলল। মিমকে দেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। কিন্তু তার এই হাসি দেখে মিম আচমকাই কাঁদতে শুরু করল। কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরতেই সে ব্যথায় আহ শব্দ করল। তৎক্ষণাৎ ভয় মিম তাকে ছেড়ে দিল। বলল, সরি, সরি, খেয়াল করিনি আমি। অনেক ব্যথা তাই না? আদৃশ মৃদু হেসে বলল, ব্যথা তো আছেই। সমস্যা নেই, আমাকে জড়িয়ে ধরতে পারো। তবে হালকা করে। না থাক। আমি আপনার পাশেই বসে আছি। বলেই সে আদৃশের মুখখানার দিকে নিষ্পলক চেয়ে রইল। তার এই চাহনি দেখে আদৃশ জিজ্ঞেস করল, কি হলো? কি চিন্তা করছো? মিম চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাকে তখন ওই অবস্থায় দেখে আমার কি হয়েছিল আপনাকে বুঝাতে পারবো না। বারবার মনে হচ্ছিল, এই বুঝি আপনাকে হারিয়ে ফেলবো আমি। মনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল, চোখের পলক ফেললেই যদি আপনাকে আর না দেখতে পাই। অনেক খারাপ খারাপ চিন্তা আসছিল মাথায়। ওসব চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আর এই দেখো, আমি তোমার সামনে সুস্থ সবল শুয়ে আছি। কিসের সুস্থ সবল? হাত পা ভেঙে শুয়ে আছেন। 40 দিন এমন হাত পা নিয়েই চলতে হবে আপনাকে। আর বলছেন, ওসব ভুলে যেতে। বিশ্বাস করুন, ওই সময়ের প্রতিটি মুহূর্ত আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। নিজ হাতে আপনার শরীরের রত মুছেছিলাম আমি। সেসব কি করে ভুলব? আপনি জানেন না, আপনার ওই কাটা জায়গাগুলোয় তুলো দিতেও কি কষ্ট হচ্ছিল আমার। আদৃশ মৃদু হাসল। বলল, তুমি কিন্তু অনেক সাহসিকতার পরিচয় দিয়েছ মিশমিশ। আমার এমন অবস্থাতেও শক্ত হাতে দাঁড়িয়ে কাজ করেছ তুমি। এমন কঠিন পরিস্থিতি তুমি সামলাতে শিখে গিয়েছ মানে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি নিজ হাতে সামাল দিতে পারবে তুমি। এতে সন্দেহ নেই। এসব কথা বাদ দিন আপনি। এখন একটু ঘুমান। আমি বাসায় গিয়ে দেখি আম্মা কিছু রান্না করেছে কিনা। না হলে আমাকে গিয়ে রান্না করতে হবে।
আচ্ছা যাও, আর রাতের আসার দরকার নেই। আব্বাকে বলেছি, আব্বা থাকবে কেবিনে। তোমার আবার সকালে ডিউটি আছে। দেখি, পারলে আমিই থাকব। এমন করতে যেও না। এমনিতেই আমি রোগী মানুষ। আমার দেখভাল করাই আবার তুমিও না রোগী হয়ে যাও। সে দেখা যাবে। আপনি এখন ঘুমান। আমি লাইট অফ করে দিয়ে যাচ্ছি। বলেই মিম আদৃশের কপালে আলতো ভালোবাসার পরশ দিল। আদৃশ তৎক্ষণাৎ আবদার করল, এবার এই গালে একটু ছোঁয়া দাও। মিম আদৃশের আবদার রাখল। আদৃশ পুনরায় বলল, এবার ওই গালে একটু দাও। মিম সে আবদারও রাখল। মুচকি হেসে জিজ্ঞেস করল, হয়েছে? আদৃশ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, উহু এখনো হয়নি। বলেই সে বাম হাতের তর্জনী আঙুল নিজের ঠোঁটের উপর রেখে বলল, এইখানে দেওয়া বাকি এখনো। মিম ভ্রু কুচকে ভেঙচি কেটে বলল, ছেলের আবদার তো দেখো। থাকতে দিলে বসতে চায়, বসতে দিলে শুয়ে পড়তে চায়, এমন অবস্থা। আদৃশ এবার বায়না ধরল। বলল, আহা, রোগী মানুষ আমি। রোগীর সব আবদার রাখতে হয়। জানো না? মিম পুনরায় ভেঙচি কেটে বলল, হো, মামা বাড়ির আবদার নাকি? আদৃশ চওড়া হাসি দিয়ে বলল, উহু, শ্বশুর বাড়ির আবদার। বলেই সে বাম হাত দিয়ে মিমের মাথা এগিয়ে নিজের কাছে আনল। অতঃপর সামান্য মাথা তুলে মিমের অধরে ছুঁয়ে দিল। অমনি মিম দ্রুত আদৃশকে ছেড়ে কেবিনের লাইট বন্ধ করে দরজা খুলল। পিছে ফিরে লাজুক হাসি দিয়ে বলল, আপনার এই বদ অভ্যাস কি কখনো যাবে ডাক্তার সাহেব? আদৃশ আধারে তৃপ্তির হাসি দিয়ে বলল, নো, নেভার। আমার এ বাজে স্বভাব কোনোদিনও যাবে না বউপ্রেমিকা। মিম প্রত্যুত্তর জানালো না। দরজা লাগিয়ে চলে এলো কেবিন থেকে। আর 10 দিন বাদে আদৃশের হাত ও পায়ের প্লাস্টার খোলা হবে। আদৃশ এখন পুরোপুরি সুস্থ। কদিন পূর্বেও তার শরীরের কিছু কিছু জায়গায় সামান্য ব্যথা ছিল। কিন্তু এখন সে সম্পূর্ণ সুস্থ। শুধু প্লাস্টার খোলা বাকি। আজ রাতের ডিউটি অফ থাকায় মিম বাসায় আছে। খাটের উপর বসে বসে মার্কার দিয়ে সে আদৃশের পায়ের প্লাস্টারে নানারকম জিনিস আঁকছে। নানা ধরনের কোটস লিখছে। পায়ের প্লাস্টার সম্পূর্ণ ভরে গেলে সে এগিয়ে এসে খাটে হেলান দিল। আদৃশের হাতটা নিজের কোলের উপর রেখে লিখল, সুস্থ হয়ে আমাকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাবেন। সুস্থ হয়ে আমাকে নিজ হাতে ভাত খাইয়ে দিবেন। আমার সব আবদার কিন্তু রাখতে হবে ডাক্তার সাহেব। আপনি ভীষণ রোমান্টিক একজন প্রেমিক। সারা জীবন এমনটাই থাকবেন। এই লিখেই সে আদৃশের পানে চাইল। নরম সুরে শুধালো, এই যে আমার রোমান্টিক ডক্টর সাহেব, একটা প্রশ্ন করি আপনাকে? আদৃশ খানিক হেসে বলল, হ্যাঁ করো। আমি ভীষণ অপ্রেমিক তাই না? সত্যি বলবেন কিন্তু। আদৃশ খানিকটা ভাবার ভান করে বলল, হুম। মিমের মুখটা তখন ছোট হয়ে এলো যেন। তবুও সে অতি আগ্রহের সহিত প্রশ্ন করল, তাহলে এই অপ্রেমিক মেয়ের প্রেমে পড়লেন কি করে? আদৃশ তৎক্ষণাৎ জবাব দিল না। বাম দিয়ে মিমকে আগলে নিয়ে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, জানি না। কিন্তু এই ভীষণ অপ্রেমিক মেয়েকেই বড্ড ভালোবাসি আমি। কেমন আর কতটুকু ভালোবাসি তা জানি না। কিন্তু অবাধ ভালোবাসি এই অপ্রেমিক মেয়েটাকে। বলেই সে মিমের কানের নিকট মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে মিশমিশ। আমার ভীষণ সাধের বউ, সাধের প্রেমিকা, আমার বউ প্রেমিকা। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। ধন্যবাদ আমার জীবনে ভালোবাসার ছোঁয়া দেওয়ার জন্য। মিম লজ্জায় মুচকি হাসল। উঠে গিয়ে আদৃশকে জড়িয়ে ধরল। তার কানের কাছে ফিসফিস করে বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি ডক্টর সাহেব। ধন্যবাদ আমার জীবনে এসে আমার ভরসার পাত্র হওয়ার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য, আমাকে এভাবে আগলে রাখার জন্য। আদৃশ মুচকি হেসে মিমের গালে অধর পরশ দিয়ে তাকে ঝাপটে ধরল। বলল, আমাদের জীবনের এই ভালোবাসার ছোঁয়া বসন্তের সেই উষ্ণ শীতল নরম ছোঁয়ার মতো সুন্দর। তাই এর নাম দিলাম ফাল্গুন ছোঁয়া। আমি একটা স্মৃতির ডায়েরি লিখতে বসব, যার শিরোনাম পাতায় বড় বড় অক্ষরে লিখা থাকবে ফাল্গুন ছোঁয়া। আদৃশ ও মিমের প্রেমের ছোঁয়া, ফাল্গুন ছোঁয়া। সমাপ্ত।